ববিন মানে বেদব্রত সরকার রানীগঞ্জের সেন্ট স্টিফেন্স স্কুলে ক্লাস 4 থেকে 5-এ প্রমোশন পেল। আর ওর বাবা ভাস্কর সরকারও ঠিক তখনই অমৃতনগর কেলোয়ারি থেকে শিমুলিয়া কেলোয়ারিতে ট্রান্সফার হয়ে গেলেন। কেলোয়ারি মানে কয়লার খাদ, যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয়। রানীগঞ্জের আশেপাশে এরকম অনেক কয়লা খনি রয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বলে একটা কোম্পানি সেগুলোর মালিক। কোম্পানিটাকে ছোট করে ডাকা হয় ইসিএল। ভাস্কর সরকার ইসিএল এর একজন ইঞ্জিনিয়ার। অমৃতনগর কলিয়ারিটা ছিল রানীগঞ্জ শহরের খুব কাছে, তাই ভাস্করবাবু ইসিএল এর কোয়ার্টারে না থেকে ববিন আর তার মাকে নিয়ে রানীগঞ্জেই বাড়ি ভাড়া করে থাকতেন। বাড়ি থেকে মোটরসাইকেলে কলিয়ারি অফিসে যেতে 20 মিনিট সময় লাগত। সেটুকু কষ্ট ভাস্করবাবু গায়ে মাখতেন না। কিন্তু নতুন যে অফিসটায় ভাস্করবাবুকে ট্রান্সফার করা হলো মানে শিমুলিয়া, সেটা রানীগঞ্জ শহর থেকে অনেক দূরে। শুধু রানীগঞ্জ থেকেই নয়, যে কোনো বড় শহর থেকেই শিমুলিয়ার দূরত্ব অনেক। ওখানে চাকরি করতে গেলে কলিয়ারির নিজস্ব স্টাফ কোয়ার্টারে থাকা ছাড়া উপায় নেই। ববিন, ওর মা অদিতি কিংবা ভাস্করবাবু কারোরই রানীগঞ্জ ছেড়ে যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু উপায় কি? চাকরি করতে গেলে তো আর নিজেদের ইচ্ছে মতন সব কিছু হয় না। তাই এক বৃষ্টি ভেজা দুপুরে একটা লরিতে মালপত্র চাপিয়ে তার পেছনে পেছনে শিমুলিয়া কলিয়ারি থেকে সরকার সাহেবের জন্য পাঠিয়ে দেয়া সাদা অ্যাম্বাসেডারে চেপে ববিনরা নতুন জায়গার দিকে রওনা হয়ে গেল। জন্ম থেকে 10 বছর বয়স অবধি ববিনের পুরো সময়টাই কেটেছে রানীগঞ্জের মতন বড় শহরে। শিমুলায় পা দিয়ে তার মুখ শুকিয়ে গেল। এ কেমন জায়গা! চারদিকে এত ফাঁকা, এত থমথমে, চুপচাপ। রাস্তায় একটাও লোক দেখা যাচ্ছে না। বাস নেই, রিক্সা নেই, টোটো নেই, দোকানপাটের বালাই নেই, এমনকি কোনো ফেরিওয়ালার ডাক অবধি শোনা যাচ্ছে না। রবিন কোয়ার্টারের দরজায় দাঁড়িয়ে ঘাড় গোছ করে ঘোষণা করল, আমি ঢুকবো না এই বিচ্ছিরি বাড়িতে। এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। এক্ষুনি রানীগঞ্জে ফিরে চলো। সত্যি কথা বলতে কি, অদিতি আর ভাস্করবাবুর মনের কথাগুলো ববিনের থেকে খুব আলাদা কিছু ছিল না। তাহাদেরও মনে হচ্ছিল পালাতে পারলে বাঁচি, কিন্তু ববিনের সামনে তো সেসব বলা যায় না। তাই ওনারা দুজনে মিলে ববিনকে অনেক বোঝালেন। বললেন, দেখো, এখন দুপুরবেলা তো, তাই এরকম নিঝুম লাগছে। সন্ধে হলেই দেখবে কোলোয়ারির কুলি কামিনরা কেমন লাইন দিয়ে হাসতে হাসতে গান গাইতে গাইতে ঘরে ফিরবে। আমরা 3 জনে মিলে একদিন মাইথন বেড়াতে যাব, কেমন? এখানে তোর বাবার জন্য একটা সব সময়ের গাড়ি থাকবে, জানিস তো। আর এই ভ্যাকেশনের পরেই তো তোর স্কুল শুরু হয়ে যাবে, তখন তুই আর কতক্ষণ বাড়িতে থাকবি বল? অনেকক্ষণ বোঝানোর পরে মনের দুঃখ মনে চেপে রেখেই ববিন নতুন বাংলোয় ঢুকে পড়ল। বাংলোটা ববিন আর তার বাবা মার কাছে হয়তো নতুন, কিন্তু আসলে 100 বছরের পুরনো। তখন এইসব কলিয়ারির মালিক ছিল সাহেবরা, আর তারা নিজেদের থাকবার জন্য এসব এলাহি বাংলো বানিয়েছিল। একতলা বাংলো, বিশাল বিশাল 4টে শোবার ঘর, মাঝখানের হলঘরটার মধ্যে অনায়াসে 7 সাইড ফুটবল খেলা যাবে। ববিনের মনে হলো ঘরের দরজাগুলো জিরাফদের যাতায়াতের কথা ভেবে বানানো। মানুষের জন্য অত উঁচু দরজা তো লাগে না। তাছাড়া ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে চুনকাম করা দেয়াল, অনেক উঁচু সিলিং থেকে তারের ডগায় আলোর বাল্ব ঝুলছে, আর লম্বা রডের মাথায় সিলিং ফ্যান। ববিন চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ঘরগুলোতে টিউবলাইট নেই কেন বাবা? পুরনো জায়গাটা তো, ভোল্টেজ খুব লো, তাই টিউবলাইট জ্বলে না। অদিতি নিজের মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে কাউকে ফোন করবার চেষ্টা করছিল। একটু বাদে ধুত বলে মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। ভাস্করবাবু বললেন, কি হলো? এসে থেকেই দেখছি টাওয়ার নেই। এই কী জায়গায় এসে পড়লাম বলো তো? তুমি কিন্তু ঠিক 1 বছরের মাথায় ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবে, না হলে আমি ববিন কিনে রানীগঞ্জে পালাবো। এই জায়গাটা আমার একদম সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ারই কথা। সেই দিনই সন্ধ্যের মুখে ববিন আর ওর মা রাস্তার দিকের বারান্দায় বসে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। একটাই ভাঙাচোরা পিচের রাস্তা খাদের মুখ থেকে শুরু হয়ে এঁকে বেঁকে প্রায় 2 কিলোমিটার দূরে জিটি রোডে গিয়ে মিশেছে। সেই রাস্তার ওই ধারে ধারে কলিয়ারির বড় সাহেবদের বাগান ঘেরা কোয়ার্টার্স। রাস্তা দিয়ে সারাদিন কয়লার চাঙর ভর্তি বড় বড় ডাম্পার যাতায়াত করছে। রাস্তার উপরে জমে রয়েছে একটু হাঁটু কয়লার গুঁড়ো। যে কোনো গাড়ি গেলেই চাকার ধাক্কায় সেই কয়লার গুঁড়ো হাওয়ায় ছড়িয়ে যাচ্ছে। রাস্তার ধারে গজিয়ে ওঠা বুনো ঝোপ আর খেজুর গাছগুলোর পাতার সবুজ রং কালো কয়লায় ঢেকে গেছে। এই সন্ধ্যাবেলাতেও কোথাও কোনো উজ্জ্বল আলো জ্বলতে দেখা যাচ্ছে না। অনেক দূরে দূরে রাস্তার ধারে শাল খুঁটির মাথায় একটা করে টিমটিমে বাল্ব জ্বলছে। সেই আলোগুলোর দিকে তাকালে বুকের মধ্যে কেমন যেন ভয় আর মন খারাপ চেপে বসে। গান নেই, পাখির ডাক নেই, মানুষের গলার আওয়াজ নেই। একটাই শব্দ সারাক্ষণ কানে ভেসে আসছে, ডাইনির কান্নার মতন তীক্ষ্ণ একটা না একটা শব্দ।
কিছুক্ষণ বিরতি, তারপর একটা ফোঁস শব্দ, যেন সেই ডাইনিটাই কান্না থামিয়ে নাক টানছে। অদিতি কিংবা ববিন কেউই সেই শব্দটাকে চিনতে পারছিল না। ভাস্করবাবুকে জিজ্ঞেস করাতে তিনি ওদের বাংলোর পেছনের বারান্দায় নিয়ে গিয়ে দাঁড় করালেন। বললেন, এই দেখো তোমাদের ডাইনি বুড়ি। ওরা দেখল অনেক দূরে একটা উঁচু লোহার ফ্রেমের ওপর দুটো বিশাল চাকা ঘুরছে। শব্দ হচ্ছে ক্যাচ ক্যাচ কোচ কোচ করে। মাঝে মাঝে চাকাটা থামছে, তখন নিচের কোনো জায়গা থেকে হুস হুস করে সাদা ধোঁয়া উঠে আসছে। ওটা কি? ববিন চোখ গোল গোল করে জিজ্ঞেস করল। ভাস্করবাবু হাসতে হাসতে বললেন, তুই তো মাইনিং ইঞ্জিনিয়ারের বেটা হয়েও কখনো কোনো কোল মাইন্সে আসিসনি, তাই জানিস না। ওকে বলে ডুলি। ডুলি হচ্ছে খাদের সঙ্গে ওপরের পৃথিবীর লাইফ লাইন, একটা মস্ত বড় আদিকালের লিফট বলতে পারিস। এই যে চাকা দুটো ঘুরছে না, ওই দুটো একদিকে ঘুরলে বো বো করে দুটো বড় বড় খাঁচা খাদের নিচে নেমে যায়, আবার উল্টো দিকে ঘুরলে খাদের গভীর থেকে খাঁচা দুটো উপরে উঠে আসে। আমরা যারা খাদের নিচে কাজ করি তারা ওই খাঁচায় চড়ে ওঠানামা করি। খাদের নিচে যে কয়লা কাটা হয়, সেই কাটা কয়লার ট্রলিগুলো খাঁচায় চেপে ওপরে ওঠে। চাকাগুলো ঘুরছে কেমন করে? স্টিমে, মানে জলের বাষ্পে। এখানে তো কয়লার অভাব নেই, সেই কয়লা জ্বালিয়ে বড় বড় বয়লারে জল গরম করে স্টিম তৈরি করা হয়। ওই দেখ না, মাঝে মাঝে কেমন হুস হুস শব্দ করে স্টিম বেরিয়ে আসছে। আর যেখানে খাদের মুখে টুলি বসানো আছে, ওই জায়গাটাকে আমরা বলি চাঙ্ক, ইংরেজিতে বলে পিট হেড। নতুন বাড়িতে 3 দিন কেটে গেল, কিন্তু ববিন কিংবা অদিতি জায়গাটাকে কিছুতেই ভালোবাসতে পারছিল না। ভাস্করবাবুর কেমন লাগছিল জানার উপায় নেই, কারণ শিমুলিয়ায় এসে থেকে তিনি দিনের মধ্যে 16 ঘন্টায় অফিসে না হলে খাদের নিচে কাটাচ্ছিলেন। এখানে অনেক দিন ইঞ্জিনিয়ারের পোস্ট ফাঁকা পড়েছিল, তাই ভাস্করবাবুর ওপরে খুব কাজের চাপ পড়েছে। রানীগঞ্জে থাকতে ববিনের বন্ধুর অভাব ছিল না। সাহেববাঁধের গলিতে ছুটির দিন বিকেলে হাওয়াই চটির গোল পোস্ট বানিয়ে বন্ধুদের সঙ্গে সেই হুরুদ্দুম ফুটবল খেলা ভেবেই ববিনের চোখে জল আসে। এখানে তার একটাও বন্ধু নেই। সারাদিন অদিতি আর ববিন সেই প্রকাণ্ড কোয়ার্টারের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। দুজনেই মাঝে মাঝে ওকে ডেকে সাড়া নেয়। সাড়া পেলে নিশ্চিত হয়, যাক, হারিয়ে যায়নি। লোকজন বেশি আসে নাই বাড়িতে। কে আসবে? প্রতিবেশী বলতে বাদিকের কোয়ার্টারে ওয়েলফেয়ার অফিসার রামানুজন সাহেব। তার বাড়ির সবাই তামিল না তেলেগু কি একটা ভাষায় কথা বলে, তাই তাদের আসা না আসা সমান। আর ডান দিকের বাড়িটা আপাতত ফাঁকা পড়ে রয়েছে। আসলে শিমুলিয়া কলিয়ারির তো অনেক বয়স হয়েছে। মাটির তলার কয়লার স্টক কমে আসছে, কয়লার প্রোডাকশনও হচ্ছে কম, তাই বেশি লোকজনের প্রয়োজন নেই। অনেক বাংলো এরকম ফাঁকা পড়ে আছে। ববিনদের এই বাংলোটাও গত 5 বছর ধরে ফাঁকা পড়েছিল। ওরা আসছে বলে সারিয়ে সুরিয়ে চুনকাম করে ঠিক করা হয়েছে। পেছনের বাগানের কুয়োটাও নতুন করে ঝালাই করা হয়েছে। এ বাড়িতে কাজের লোক আছে বেশ কয়েকজন। কলিয়ারির অফিস থেকেই তাদের বহাল করা হয়েছে। বাগানের মালির নাম মুক্তিদাদু। কুয়ো থেকে যে বাঁকে করে বাথরুমের চৌবাচ্চায় জল ভরে দিয়ে যায় তার নাম বাঁকা কাকু। কি জানি বাঘ থেকেই বাঁকা নাম হয়েছে কিনা। আর ঘর মোছা বাসন মাজার কাজ করে যে পিসিটা, তার নাম ফুলি। বাঁকা কাকু আর ফুলি পিসি খুব কম কথা বলে, বরং মুক্তিদাদুর সঙ্গে অনেক কথা বলা যায়। মুক্তিদাদুর বাংলোটা একটু অন্যরকম, তবে ববিনের বুঝতে অসুবিধা হয় না। এই ভাষাটাকে বলে বাহে। বাবা বলেছে। মুক্তিদাদু এতটাই বুড়ো যে ববিন দেখেছে ওর চোখের মণি দুটো কালো থেকে নীলচে সাদা মতন হয়ে গেছে। নীল রঙের একটা জেমস লজেন্স জিভ দিয়ে একবার চেটে নিলে যেমন রং হয়, ঠিক সেই রকম। তাছাড়া মুক্তিদাদুর গায়ের রং কুচকুচে কালো হলেও মাথার চুলগুলো সব ধবধবে সাদা। বাবা একদিন মুক্তিদাদুর সঙ্গে কথা বলে জানতে পেরেছে মুক্তিদাদু ব্রিটিশ মালিকদের আমলেও এখানে মালির কাজ করেছে। ওর বাগান করার ট্রেনিং নাকি উইলিয়াম নামে এক সাহেব ম্যানেজারের কাছে। মুক্তিদাদুর কেউ নেই, একটাই ছেলে ছিল, সেও মারা গেছে। রোজ বিকেলে বাংলোর বাগানে মুক্তিদাদু একটা খুপড়ি দিয়ে টুকটুক করে মাটি খোঁচায় আর ফিসফিস করে গল্প বলে। ববিন মুক্তিদাদুর পাশে উবু হয়ে বসে সেই গল্পও শোনে। গল্পগুলো সবই বেশ ভয়ের, কিন্তু না শুনে উঠে আসাও যায় না। মুক্তিদাদু বলে ওগুলো নাকি গল্পই নয়, সব সত্যি ঘটনা। এই শিমুলিয়া আর আশেপাশে গ্রামের ঘটনা সেসব। মুক্তিদাদুর গল্পগুলো নিজের মনের মধ্যে পুষে রেখে দেয় ববিন, কারণ সে জানে বাবা মাকে এই গল্পগুলো বলতে গেলেই ধমক খাবে। ওরা বলবে এইসব হাবিজাবি গল্প শুনতে নেই, এইসব গল্প শুনে তুমি ভীতু হয়ে যাবে। ববিন তাই নিজের মনে নাড়াচাড়া করে মুক্তিদাদুর কাছে শোনা সেই বুক কেলোরে ভূতটার গল্প। অনেক বছর আগে একজন বাঙালি ক্লার্ক কলিয়ারির
অফিস থেকে টাকা চুরি করেছিল বলে সাহেব ম্যানেজার তাকে একদম বুকের মাঝখানে গুলি করে মেরে ফেলেছিল। তারপর থেকেই শিমুলিয়ার চারদিকে ছড়িয়ে থাকা ধু ধু মাঠের মধ্যে অনেকেই সেই লোকটাকে দেখেছে। সাদা কুয়াশার মতন শরীর নিয়ে সে বুকের ওপর 2 হাত চেপে ধরে ঘুরে বেড়াতো, আর হঠাৎ হঠাৎ চেঁচিয়ে উঠত, বুক গেল রে, এরকম বলে। শিমুলিয়ায় আসার কদিন বাদে একদিন দুপুরে অদিতি একটু ঘুমিয়ে পড়েছিল। ভাস্করবাবু তখন অফিসে। হঠাৎ অদিতি ধর্মর করে উঠে বসল। একটা খুব বিচ্ছিরি স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেছে। অদিতির পাশে শুয়ে ববিনও ঘুমিয়ে পড়েছিল। অদিতি দেখল ববিনও যেন তখনই ঘুম থেকে উঠল। শুধু তাই নয়, ওর মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। অদিতি জিজ্ঞাসা করল, কি হলো রে ববিন? একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম মা। দেখলাম একটা টানেলের মধ্যে দিয়ে 3 জন লোক লাইন দিয়ে এগিয়ে আসছে। তাদের গায়ে খাকি হাফ শার্ট আর হাফ প্যান্ট, মাথায় সাদা হেলমেট, হাতে গাইতি, ঠিক কলিয়ারির লেবারদের মতন ড্রেস। অদিতি তাড়াতাড়ি ববিনের হাতটা জড়িয়ে ধরে বলল, ববিন, ওদের কারোর চোখে মনই ছিল না, তাই না? চোখগুলো একেবারে পচে যাওয়া লিচুর মতন নোংরা সাদা, তাই না? ওরা অন্ধের মতন থপথপ করে এগিয়ে আসছিল, আর ওদের গা থেকে এমন একটা পচা মাছের মতন গন্ধ ছড়াচ্ছিল যে গা গুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ মা, তুমি কেমন করে জানলে? ববিন, ওই স্বপ্নটাই তো আমি মাত্র দেখলাম। ওই স্বপ্নটা দেখেই ভয়ের চোটে ঘুম ভেঙে গেল। অদিতি আর ববিন দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইল। একই স্বপ্ন একই সময় দুজন দেখেছে, এ কেমন করে হয়? ববিন কিংবা ওর মা কেউই আর শুতে সাহস পেল না, যদি আবার এই ভয় স্বপ্নটা দেখতে হয়। অদিতি একটা ম্যাগাজিন নিয়ে জানলার ধারের চেয়ারে গিয়ে বসল, আর ববিন পায়ে চটি লাগিয়ে বাগানে চলে গেল। বাগানে গিয়ে দেখল মুক্তিদাদু যথারীতি একটা কুন্দ ফুলের ঝোপের পাশে বসে মাটি খুঁড়ছে। ববিন মুক্তিদাদুর পাশে উবু হয়ে বসে বলল, দাদু, কি স্ট্রেঞ্জ ব্যাপার জানো, আমি আর মা একসঙ্গে একটা স্বপ্ন দেখলাম, বিচ্ছিরি একটা স্বপ্ন। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। মুক্তিনাথ মাহাতোর নীলচে চোখের মণি দুটো ববিনের মুখের ওপর দিয়ে জোড়া মৌমাছির মতন দ্রুত একবার ঘুরে গেল। তারপর সে বলল, 3টে লোকের স্বপ্ন, 3 জন কয়লা খনির লেবারের স্বপ্ন, তোমার দিকে ওরা এগিয়ে আসছিল। দাদু, তুমিও কি স্বপ্নের মধ্যে লোকগুলোকে দেখেছো? দেখেছি বই কি ভাই, তবে স্বপ্নে নয়। সারাদিন মাটি খুঁড়ি, মাটি খুঁড়তে খুঁড়তে চোখ চলে যায় পাতালে। সেইখানেই ওদের ঘোরাফেরা করতে দেখেছি। ওদের দেখেছি বলেই তো আমি তোমাদের বাগানে মালির কাজটা চেয়ে চিনতে নিলাম। কে জানতো তোমার বাবা আবার এত বছর বাদ এই এরিয়ায় ফিরে আসবেন। সরকার সাহেবের জন্য বড় চিন্তা হয়। ধ্যাত, যত বাজে কথা। তারপর একা একা পাঁচিলের গায়ে আঁকা উইকেটে রাবারের বল ছুঁড়ে ছুঁড়ে খেলা আরম্ভ করল ববিন। সেদিন রাতে ববিন আর অদিতি আর কোনো দুঃস্বপ্ন না দেখেই ঘুমোলো। সত্যি কথা বলতে কি, ভোরবেলা ঘুম ভাঙার পর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সেই প্রথম অদিতির মনে হলো, শিমুলিয়া জায়গাটা নেহাত খারাপ নয়। কত শান্ত, কত গাছপালা চারদিকে। এই যে একটা দোয়েল অদ্ভুত সুরের ঝর্ণা ঝরিয়ে দিচ্ছে। রানীগঞ্জে এরকম কেউ কখনো শুনেছে? তাছাড়া এখানে ভাস্করবাবু কত সম্মান, আলাদা গাড়ি, আলাদা কোয়ার্টার, সারাক্ষণ হুকুম তামিল করার জন্য 10টা লোক এক পায়ে খাড়া। এসবেরও তো একটা দাম আছে। অদিতি মুখটুক ধুয়ে যখন চায়ের জল বসাবার জন্য রান্নাঘরের দিকে গেল, তখন ওর গলা দিয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতের সুর বেরোচ্ছিল। কিন্তু রান্নাঘরের দরজার শেকল খুলে ভেতরে পা দিয়েই তার গান থেমে গেল। বেশ জোরেই বলে উঠল, ওমা, এ আবার কি? ভাস্করবাবুর তখন বেসিনের সামনে দাঁড়িয়ে ব্রাশে পেস্ট লাগাচ্ছিলেন। অদিতির গলার আওয়াজ শুনে তিনি ওর পেছনে গিয়ে দাঁড়ালেন। জিজ্ঞেস করল, কি হলো, সাপটাপ নাকি? অদিতি মুখে কিছু না বলে আঙুল দিয়ে মেঝের দিকে দেখালো। ভাস্করবাবুও দেখলেন, লাল সিমেন্টের মেঝে এপাশ থেকে ওপাশ অব্দি একটা ফাটল। ফাটলটা চওড়া বেশি নয়, কোয়েরে আঙুলের মতন হবে, কিন্তু লম্বায় এ দেয়াল থেকে ও দেয়াল অবধি প্রায় 12 ফুট। ফাটলটা দেখে ভাস্করবাবু বেশ অস্বস্তিতে পড়লেন। দুদিকে ঘাড় নেড়ে বললেন, এ তো ভালো লক্ষণ নয়, আজই ম্যানেজার সাহেবকে বলতে হচ্ছে। কিসের লক্ষণ ভালো নয়, সত্যি কথাটা বলো দেখি। আরে তেমন কিছু নয়, কয়লা কাটতে কাটতে মাটির নিচে বড় বড় সুড়ঙ্গ তৈরি হয়ে যায়, তো নিয়ম হচ্ছে সেগুলোকে বালি দিয়ে ভালো করে ভরাট করে দেয়া। আমাদের গাফিলতিতে সেই কাজটাই অনেক সময় হয় না, তখন ওপরের মাটি ওই নিচের সুড়ঙ্গের মধ্যে ধসে পড়ে।
এই ফাটলটা হচ্ছে তারই পূর্ব লক্ষণ। মনে হচ্ছে এখানেও মাটির নিচে ভালো করে স্যান্ড ফিলিং হয়নি। বাহ, দারুণ সুখের কথা। চলো তাহলে এবার সবাই মিলে বাড়ির সঙ্গে জ্যান্ত কবরে যাই। আরে না না, মেঝের একটা সরু ক্র্যাক দেখি অত ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি তো আর একদিনে হুড়মুড় করে ধসে পড়ে না। তবে তোমাকে কথা দিচ্ছি, 15 দিনের মধ্যে আমরা নতুন কোয়ার্টারে চলে যাব। অদিতি তখনকার মতো শান্ত হলো, কিন্তু আসল ঘটনাটা ঘটল সেদিন দুপুরে। ভাস্করবাবু প্রতিদিনের মতো বাড়িতে লাঞ্চ করতে এসেছিলেন। লাঞ্চ সেরে আবার অফিসে ফিরে গেছেন। খাওয়া দাওয়ার পর ববিন শোয়ার ঘরের মেঝে বসে হোম টাস্ক করছিল। অদিতি একাই রান্নাঘরে সেলফের সামনে দাঁড়িয়ে মন দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করছিল। হঠাৎ তার মনে হলো পায়ের কাছে কি যেন সুরসুর করছে। প্রথমে অদিতি পাত্তা দেয়নি, ভেবেছিল সুরসুরে পিঁপড়ে হবে বোধহয়। সে পা দুটো একবার ঝেড়ে নিয়ে একটা সরু তার দিয়ে বার্নারের ফুটোগুলো পরিষ্কার করতে শুরু করছিল। কিন্তু একটু বাদে অদিতি বুঝতে পারল সুরসুরির ফিলিংসটা খুব তাড়াতাড়ি তার পা থেকে কোমর হয়ে আরও উপর উঠে আসছে। অদিতি এবার নিজের পায়ের দিকে চেয়ে দেখল, আর দেখা মাত্রই তার গলা দিয়ে একটানা তীক্ষ্ণ একটা চিৎকার বেরিয়ে এলো। ফুলি পেছনের কুয়োতলায় বসে বাসন মাজছিল। সে বৌদির চিৎকার শুনে দৌড়তে দৌড়াতে এসে যা দেখল তাতে তারও অজ্ঞান হয়ে যাবার জোগাড়। দেখল মেঝে এই ফাটলটা দিয়ে হাজার হাজার পোকা উঠে আসছে। সাদা নরম ছোট ছোট পোকা। তাদের ডানা নেই, পা নেই, চোখ নেই, মুড়ির দানা। কি একটু বড় করলে যেমন দেখতে লাগবে সেরকম তাদের চেহারা। তবু শরীরটাকে ঢেউ খেলিয়ে তারা অদ্ভুত দ্রুততার সঙ্গে অদিতির শরীরে উঠে আসছিল। অদিতির পা থেকে কোমর হয়ে একটা সাদা পোকার চাদর তার বুকের দিকে উঠে যাচ্ছিল। মায়ের চিৎকার শুনে ববিন পড়া ছেড়ে দৌড়ে এসেছিল। কাজের কাজটা প্রথম সেই করল। রান্নাঘরের কোণা থেকে ঝুলঝাড়ুটা টেনে নিয়ে ঝটপট মায়ের গা থেকে পোকাগুলোকে ঝেড়ে ফেলতে শুরু করল। অদিতি নিজের শরীরে সার ফিরে ফেলেছে। প্রাণপণে লাফালাফি করে বাকি পোকাগুলোকে সে গা থেকে ঝেড়ে ফেলল। তারপরেই ছুটল বাথরুমের দিকে। বন্ধ দরজার ওপাশ থেকে ওয়াক ওয়াক করে বমি করার শব্দ পাওয়া গেল। বাকি কাজটা শেষ করল ফুলি। পোকাগুলোকে ঝাঁটা দিয়ে আবার মেঝের ফাটলের মধ্যে টেনে ফেলে দিয়ে সে কেরোসিনের বোতল থেকে হড়বড় করে ফাটল বরাবর তেল ঢেলে দিল। তারপর একটা দেশলাই কাঠি চেলে আগুন ধরিয়ে দিতেই বিচ্ছির মাংস পোড়ার গন্ধে ঘর ভরে গেল ঠিকই, তবে পোকাগুলোকে আর বেরোতে দেখা গেল না। অদিতি ততক্ষণে শোয়ার ঘরে গিয়ে চোখের ওপর হাত চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়েছিল। ববিন ঘরে ঢুকতে এসে বলল, ববিন, তুই একবার তোর বাবাকে ফোন করে সব কথা বল। বল এখনই চলে আসতে। আমার শরীরটা ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে আমার। এখানে প্রত্যেক অফিসারের কোয়ার্টারেই পিবিএক্স টেলিফোন রয়েছে। ইচ্ছে করলে অফিসার এক্সটেনশনে কথা বলা যায়। মোবাইলের কানেকশন কখন থাকে কখন থাকে না তার ঠিক নেই, তাই এই ফোনগুলো বেশ কাজে লাগে। বাবার এক্সটেনশন নাম্বার ববিনের মুখস্থ। সেদিন ববিন যখন ফোন করলো তখন ভাস্করবাবু খাদে নয়, নিজের অফিসেই ছিলেন। সব কথা শুনে তিনি নিজে তো দৌড়ে এলেনই, সঙ্গে নিয়ে এলেন দুজন মিস্ত্রি। তারা স্টোন, চিপস আর সিমেন্ট দিয়ে ফাটলটা ভালো করে বুঝিয়ে দিয়ে গেল। সবই হলো, কিন্তু অদিতি পুরো ঘটনায় যে ভয়ঙ্কর শক পেয়েছিল তাতে তার শরীর খারাপ হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছে না, বুকেও প্রচণ্ড ব্যথা। এমনই অবস্থা যে ভাস্করবাবু ঠিক করলেন তখনই ওকে নিয়ে রানীগঞ্জে ডক্টর চ্যাটার্জির কাছে দেখিয়ে আনবেন। ডক্টর চ্যাটার্জি অনেক বছর ধরে ওনাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ভাস্করবাবু আর অদিতি দুজনেই তার ওপর অগাধ বিশ্বাস। ডক্টর চ্যাটার্জির সঙ্গে ফোনে অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেল। অফিসের গাড়িতে ওরা দুজনে বেরিয়ে পড়লেন। ববিন নিজেই বলল ও বাড়িতে থাকবে। ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে ওর কোনো দিনই ভালো লাগে না। আর তাছাড়া ও এটাও বুঝতে পারছিল আজ বাবা মার সঙ্গে রানীগঞ্জ গেলেও বিগ বাজার টৌজার ঘোরার কোনো চান্স নেই। ডক্টর চ্যাটার্জি সব শুনে বললেন, তেমন কিছু নয়, হঠাৎ শখ থেকে অদিতির নার্ভাস ব্রেকডাউন হয়েছে। কদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমি কিন্তু একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তিত মিস্টার সরকার। কি ব্যাপার বলুন তো? আপনি পোকাগুলোর যেমন ডেসক্রিপশন দিলেন তাতে তো মনে হচ্ছে ওগুলো ম্যাটস, মাছির লার্ভা। এই অবধি শুনে অদিতি মুখে হাত চাপা দিয়ে ওয়াক তুলল। ডক্টর চ্যাটার্জি কথা থামিয়ে অদিতির ফ্যাকাশে মুখটা দেখলেন। তারপর একটু হেসে বললেন, ঠিক আছে ম্যাডাম, আপনি বরং একটু বাইরে গিয়ে ফ্রেশ এয়ার খান। এনাকে 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। অদিতি ঘর থেকে বেরিয়ে গেল। ডক্টর চ্যাটার্জি আবার আগের কথার খেই ধরে বললেন, হ্যাঁ যা বলছিলাম, ওই ম্যাক্স জন্মায় মরা পশু পাখির দেহে। আপনার রান্নাঘরের মেঝের নিচে থেকে ওরা উঠে এসেছে মানে জায়গাটা হাইজিনিক নয়।
কাছাকাছি কাছাকাছি কোথাও ভাগা টাগার আছে নাকি? আপনার বাড়ির ড্রেনটা হয়তো ওরকম ওরকম কোনো জায়গায় গিয়ে মিশেছে। কি বলছেন স্যার? কলিয়ারির টাউনশিপের মধ্যে বাগান ঘেরা বাড়ি ভাগার কোথা থেকে আসবে? কি জানি, সেটাই তো আমার প্রশ্ন। রানিগঞ্জ ছেড়ে বেরোতে আরও কিছুটা সময় লাগলো। অদিতির ওষুধগুলো ছাড়া আরও কিছু কেনাকাটা ছিল, বিশেষ করে লম্বগুলির কচুরি আর জিলিপি ববিনের খুব প্রিয়। সেই জিনিস না নিয়ে বাড়ি ফেরা যায় না। দুপুর থেকে অল্প অল্প মেঘলা করেছিল আকাশ। 6টা নাগাদ ওদের গাড়ি যখন জিটি রোড ধরল, তখন আকাশ কালো করে মেঘ ঘনিয়েছে। 2-4 বার বিদ্যুৎ চমকালো, তারপরেই শুরু হলো ঝড়। ভাস্করবাবুর গাড়ির ড্রাইভারের নাম বলরাম। ছেলেটার চেহারা যেমন সুন্দর তেমনই ফুর্তিবাজ। এই কদিনে এসে অদিতির খুব প্রিয়পাত্র হয়ে উঠেছিল। অদিতি জানলার কাজ তুলে দিতেই তো বলল, বলরাম সাবধানে চালিও ভাই। আমি যতক্ষণ স্টিয়ারিংয়ে আছি ততক্ষণ কোনো চিন্তা করবেন না ম্যাডাম। ঝড় ক্রমশই বেড়ে চলেছিল। রানীশাহর মোড়ের কাছে একটা বিশাল বিজ্ঞাপনের হোর্ডিং রাস্তার ধারে লোহার পোস্টের মাথা থেকে খুলে এঁটো শালপাতার মতন উড়ে এসে পড়ল ঠিক ওদের গাড়ির সামনে। যদি বলরাম সময় মতন ব্রেক না করত তাহলে ওই ভারী স্টিলের পাতের নিচে ওরা চাপা পড়ত। 2 মিনিটের মধ্যে রাস্তা ভর্তি হয়ে গেল ভেঙে পড়া গাছের ডাল আর পাতায়। উইন্ডস্ক্রিনের ওপর ওয়াইপার দুটো ক্রমাগত শিকারি পাখির ডানার মতো ঝটপট করছিল, কিন্তু তাতে উপকার কিছুই হচ্ছিল না। কাচের ওপর দিয়ে বৃষ্টির জল নায়াগ্রার মতো নেমে এসে সামনের রাস্তাকে মুছে দিচ্ছিল। বলরাম বলল, স্যার এই ওয়েদারে মিঠাপুর হয়ে যাওয়া যাবে না। ওদিকে রাস্তা এমনিতেই খুব খারাপ, তার উপরে দুদিকে বড় বড় পুকুর আছে। গাড়ির চাকায় স্কিড করলেই পুকুরের মধ্যে গিয়ে পড়ব। তার চেয়ে নিস্তারিয়া হয়ে গাড়ি ঘুরিয়ে নিই। তাই চলো। নিস্তারিয়া কলিয়ারি বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য ওই রাস্তায় আর কখনো ঢুকিনি। আমিও ঢুকিনি, তবে আমার এক বন্ধু কদিন আগে নিস্তারিয়া হয়ে ফিরেছে। ও বলছিল রাস্তা ভালোই আছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলেছিল, সেটাও পারলে আপনাদের দেখিয়ে দেব। অদিতি তাই শুনে বলল, রক্ষা করো, আর ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাওয়া হবে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকতে পারলেই বাঁচি। বৃষ্টির জন্যেই গাড়ি ঘন্টায় 20 কিলোমিটারের বেশি স্পিড তুলতে পারছিল না। নিস্তারিয়া অবধি আসতে আসতেই ঘড়িতে বেজে গেল 7টা, আর চারদিকে নেমে এলো গভীর অন্ধকার। তবে ভরসার কথা, ঘণ্টাখানেক একটানা মুষলধারে ঝরার পরে বৃষ্টির তেজটা তখন একটু কমেছিল। গাড়ি তখন নিস্তারিয়া কলিয়ারির রাস্তা ধরে চলছিল। বাইরে অন্ধকার, তবু জানলার সঙ্গে গাল ঠেকিয়ে অদিতি অবাক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। অবাক হওয়ার কারণ রয়েছে, এরকম কোনো জায়গাও এর আগে দেখেনি তো বটেই, থাকতে যে পারে তাও ভাবেনি কখনো। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় অদিতি দেখতে পাচ্ছে রাস্তার দুপাশে সার দিয়ে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাড়ির সারি। কোনো বাড়িটাতেই একটা জোনাকির আলো অবধি জ্বলছে না। ছাদ ভেঙে পড়েছে, উঠোনে বড় বড় ঘাসের জঙ্গল। দরজা জানালার পাল্লাগুলো নিশ্চয়ই চোর ছ্যাঁচড়ে খুলে নিয়ে গেছে। শুধু খালি ফোকরগুলো কঙ্কালের চোখের ফুটোর মতন হা হা করছে। আর থাকতে না পেরে অদিতি ভাস্করবাবুকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, জায়গাটা এরকম কেন? 5 বছর আগে নিস্তারিয়ার মাটির নিচের কয়লা ফুরিয়ে গেছে, তখন থেকেই কলিয়ারি বন্ধ। কলিয়ারি বন্ধ হয়ে গেলে আর টাউনশিপে কে থাকবে বলো? তাই টাউনশিপ ফাঁকা করে সবাই চলে গেছে। দেখো দেখো, এখনও কিন্তু কুকুরগুলো রয়েছে, ওদের কে খেতে দেয়? সত্যি, কুকুরের মতন দেখতে দুটো জন্তু রাস্তা পেরোতে গিয়ে চোখের ওপর জোরালো হেডলাইট এসে পড়ায় থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েছিল। বলরাম আলোটা একবার নিভিয়ে দিতেই জন্তু দুটো এবার এক দৌড়ে রাস্তা পার হয়ে ঘন ঘাস বনের মধ্যে ঢুকে পড়ল। ভাস্করবাবু বললেন, ওগুলো কুকুর নয়, শেয়াল। এককালে কি জমজমাট ছিল এই নিস্তারিয়া কেলিয়ারি, সেখানে এখন রাস্তায় শেয়াল ঘুরে বেড়াচ্ছে। ভাবতেই কেমন যেন লাগে। অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না। নিস্তারিয়ায় ঢোকার পর থেকে এমনকি বলরামের বকবকানিও থেমে গেছে। আরও কিছুটা যাওয়ার পর ওদের চোখে পড়ল নিস্তারিয়া কলিয়ারির চানক। 5 বছর এই চানকের মাথার বিশাল চাকা দুটোর অনেক স্পোক মোর্চে লেগে খসে পড়েছে। ডুলি ঝোলানোর সিস্টেমের মোটা রোপও ছিঁড়ে পড়েছে। একসময় যে জায়গাটা ডাম্পারের সারি আর লোকজনের ভিড়ে গমগম করত, এখন সেখানে আকন্দ আর পুটুসের ঘন ঝোপের মধ্যে বর্ষার ভিজে যাওয়া খড়খড় সরসর শব্দ করে ছোটাছুটি করছে। বলরাম হঠাৎ চানকের কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দিল। অদিতি আর ভাস্করবাবু দুজনেই চমকে উঠলেন। ভাস্করবাবু বললেন, কি হলো বলরাম? একটা মজার জিনিস দেখাবো বলেছিলাম না স্যার? ম্যাডাম নেমে আসুন, আমার সেই বন্ধু এটা কথাই বলেছিল।
অদিতি মহা আপত্তি জুড়ল, বলল, এই অলক্ষণে জায়গা ছেড়ে যত তাড়াতাড়ি বেরোতে পারি বাঁচি। তুমি আবার এখানে কোনো মজা খুঁজে পেলে? না না, নামাটামা চলবে না, আর কিছু না হোক, সাপে তো কামড়াতে পারে। এরকম জিনিস আর দেখতে পাবেন না ম্যাডাম, কোনো ভয় নেই, আমার সঙ্গে টর্চ রয়েছে, সাপ টাপ সব আলো দেখতে পালাবে। এই বলে সত্যিই সে গাড়ির গ্লাভস কম্পার্টমেন্টের ভেতর থেকে একটা ছোট কিন্তু জোরালো এলইডি টর্চ বার করে জ্বালিয়ে ফেলল। তীব্র সাদা আলোর বিম ছিঁড়ে ফেলল অন্ধকারকে। তাই দেখে অদিতির একটু সাহস হলো। সে গাড়ি থেকে নামতে নামতে বলল, বেশি দূর যেতে পারবো না কিন্তু। না না, বেশি দূর যেতে হবে না, এই তো চাণকের অফিস, বাড়িটায় যাব। এই বলে সে ভাস্করবাবু আর অদিতিকে টর্চের আলোয় রাস্তা দেখিয়ে নিয়ে চলল চাণকের মুখে দাঁড়িয়ে থাকা বড় একতলা বাড়িটার সামনে। যে কোনো কলিয়ারির চাণকের মুখে এরকম একটা বড় অফিস ঘর থাকে, শিমুলিয়াতেও আছে। সাধারণত এই ঘরটায় কুলিদের হাজিরার হিসেব রাখা হয়। তাছাড়া কোন শিফটে কত কয়লা উঠল তার হিসেবে এখানেই রাখা হয়। কুলি বা অন্য যে কেউ খাদে নামার সময় যে ব্যাটারি চালিত জোরালো সার্চ লাইটটা হেলমেটের সঙ্গে লাগিয়ে নিচে নামে, সেই ব্যাটারিটার আলো এই ঘর থেকেই নিতে হয়। আবার কলিয়ারি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় এখানেই জমা দিয়ে যেতে হয়। এক কথায় কোনো কলিয়ারিতে চাণকের এই অফিসেই হচ্ছে সবচেয়ে ব্যস্ত জায়গা। স্বাভাবিকভাবেই নিস্তারিয়ার অফিস ঘর এখন মানুষের ব্যস্ততার কোনো ছবিই নেই। ব্যস্ততা যদি কারোর থাকে তাহলে রয়েছে জোনাকি আর ঝিঝি পোকাদের। ভাস্করবাবু, অদিতি আর বলরাম একটু কাছাকাছি যেতেই কার যেন ইশারায় হঠাৎ ঝিঝিদের তীব্র তীক্ষ্ণ চিৎকার থেমে গেল, আর সঙ্গে সঙ্গে চারদিক এমন ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে গেল যে ওরা চমকে উঠল। বলরামের পেছন পেছন ওরা দুজনে চাণকের অফিস ঘরের সামনে পৌঁছে গিয়েছিল। এবার একটা পাল্লা ভাঙা জানলার মধ্যে দিয়ে টর্চের আলো ফেলে বলরাম ম্যাজিশিয়ানের মতো সুর লাগিয়ে বলে উঠল, এই দেখুন স্যার, এই দেখুন ম্যাডাম। টর্চের আলোয় ওরা দুজন যা দেখলো তা সত্যিই দেখবার মতন দৃশ্য। অফিস ঘরের দেয়াল আছে, ছাদ আছে, কিন্তু মেঝে নেই। মেঝের জায়গায় একটা বিশাল চৌকোনা গর্ত। জানলার মধ্যে দিয়ে কোমর অবধি ঝুঁকিয়ে বলরাম সেই গর্তের মধ্যে টর্চের আলো ফেলল। জোরালো আলোর বিম নিচে নামতে নামতে অন্ধকারে হারিয়ে গেল, কিন্তু সেই গর্তের তল দেখা গেল না। অদিতির মাথাটা হঠাৎ ভীষণ জোরে ঘুরে উঠল। সে পাশে দাঁড়িয়ে থাকা ভাস্করবাবুর হাতটা শক্ত করে চেপে ধরে টাল সামলালো। তারপর বলল, চলো ফিরে যাই, আমার ভালো লাগছে না, ভয় করছে ওদিকে তাকাতে। চলো চলো। ওরা গাড়িতে ফিরবার জন্য পা চালালো। বলরাম কৃতিত্ব নেওয়ার ঢঙে বলল, কেমন ম্যাডাম, দারুণ জিনিস না? হ্যাঁ, কিন্তু মেঝেটার এরকম দশা হলো কি করে? বলরাম উত্তরে যা বলল মোটামুটি সেরকম একটা কথা আজ সকালে ভাস্করবাবুর মুখেও শুনেছে অদিতি। বলরাম বলল, আমাদের এই এরিয়ার মাটির নিচে পুরোটাই তো কয়লার লেয়ার। কয়লা কেটে বার করে নেওয়ার পরে তাই মাটির নিচটা ফাঁপড়া হয়ে যায়। নিয়ম হচ্ছে ফাঁকা জায়গাগুলো ভালো করে বালি দিয়ে প্যাক করে দেয়, কিন্তু সেই কাজটাই নানান কারণে করা হয় না, আর তখনই ওপরের পাতলা মাটির লেয়ার ধসে পড়ে একদম পাতালে। এখানেও তাই হয়েছে। সাহেব জানেন, সাহেব তো একসময় এখানে ছিলেন। অদিতি কী যেন চিন্তা করতে করতে গাড়ি অবধি হেঁটে গেল। তারপর গাড়িতে উঠে ভাস্করবাবুকে বলল, তুমি নিস্তারিয়ায় কাজ করেছো? কই বলনি তো কখনো। যদিও গাড়ির ইঞ্জিনের আওয়াজে বলরামের পক্ষে পেছনের সিটের প্যাসেঞ্জারদের কথাবার্তা শোনা সম্ভব নয়, তবু ভাস্করবাবু অদিতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে গলাটা বেশ নামিয়ে নিলেন। বললেন, চাকরি জীবনের শুরুতে আমাকে 6 মাস অন্তর এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করত। সব কি তোমাকে বলা সম্ভব? বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে। শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ঘুরঘুর করে মেঘ ডাকছিল। সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে অদিতি গাড়ির ব্যাকরেস্টে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ভাস্করবাবু উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে সামনের দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতন বসেছিলেন। দেখে বোঝা যাচ্ছিল তিনি গভীরভাবে কিছু ভেবে চলেছেন। ভাস্করবাবুর মনে আছে, আরও কিছুটা গেলে একটা ছোট নদী পড়বে। নদীটার ওপর একটা কাঠের পুল ছিল। পুলটা পেরিয়ে গেলেই শিমুলিয়া কলিয়ারির এলাকা। মিনিট 10 মধ্যে সেই নদীটার কাছে পৌঁছানো গেল, কিন্তু হঠাৎই বলরাম মুখে একটা ভয়ের আওয়াজ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। পেছনের সিট থেকে অদিতি বলল, কি ব্যাপার বলরাম, আবার কোনো ম্যাজিক দেখাবে নাকি? বলরাম কিছু বলার আগেই পাশের সিট থেকে ভাস্করবাবু উত্তর দিলেন, বলরাম নয়, ভাগ্য আমাদের আজ একটার পর একটা ম্যাজিক দেখাচ্ছে অদিতি, সামনে তাকিয়ে দেখো। অদিতি ঘাড় বাড়িয়ে যে দৃশ্য দেখল তাতে তার বুকটা কেঁপে উঠল।
সে দেখল ছোট নদীটা গত কয়েক ঘন্টার বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে তীব্র বেগে বয়ে যাচ্ছে রাশি রাশি ঘোলা জল। কি তার গর্জন! যেন নদী নয়, একটা হিংস্র ময়াল সাপ শিকার ধরার জন্য ছুটে চলেছে। এক্ষুনি গাড়ি ঘুরিয়ে নাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না, আমার ভীষণ ভয় করছে। মনে হচ্ছে এই নদীটা হাত বাড়িয়ে আমাদের গাড়িটাকে টেনে নেবে। হ্যাঁ ম্যাডাম, সত্যি এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। জলের যেরকম তোর, কখন যে পার ভেঙে আমাদের ডুবিয়ে নেয় তা তো বলা যায় না। আর দাঁড়িয়ে থেকে করবি বা কি? জল কখন নামে তা কি কোনো ঠিক আছে? বলরাম কথা বলতে বলতেই ব্যাক গিয়ার দিয়ে অ্যাম্বাসেডরটাকে ঘোরাতে শুরু করলো। ভাস্করবাবু হতাশ গলায় বললেন, আবার সারা দুনিয়া ঘুরে সেই মিঠাপুর দিয়ে যেতে হবে। বাড়ি পৌঁছাতে রাত 12টা বেজে যাবে মনে হয়। তুমি একবার দেখো তো মোবাইলের টাওয়ার আছে কিনা, তাহলে ববিনকে বলে দাও আমাদের ফিরতে রাত হবে। না, মোবাইলের টাওয়ার পাওয়া গেল না। ভাস্করবাবু বললেন, তুমি ফুলিকে বলে এসেছো আমাদের দেরি হলে ববিনকে খাইয়ে দিতে? হ্যাঁ, আমরা না ফেরা অবধি ফুলি আমাদের বাড়িতেই থাকবে। ঠিক আছে, তাহলে চিন্তা নেই। গাড়ি এগিয়ে চলল। আবার সেই নিস্তারিয়া কলিয়ারির চানক, সেই জনশূন্য অফিস ঘর, যার মেঝের জায়গায় অন্ধকার পাতাল ছোঁয়া গড়ত। আসবার সময় অফিসটাকে ওরা জনশূন্যই দেখেছিল, কিন্তু এখন আর তা বলা যায় না। দরজা দিয়ে এক এক করে ওরা কারা বেরিয়ে আসছে। 1, 2, 3, মোট 3টা লোক। 3জন কয়লা খনির কুলি। তাদের গায়ে খাকি শার্ট আর হাফ প্যান্ট, পায়ে কাপড়ের কেটস জুতো, মাথায় সাদা হেলমেট। ওরা অফিস ঘরের দরজা দিয়ে বেরিয়ে সামনের সরু রাস্তাটার উপরে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল। ঘরটায় তো মেঝে বলে কিছু নেই। ওরা কোথায় ছিল তাহলে? পাতালে। এখন ওদিকে যেতে গেলে ওদের সরিয়ে দিয়ে যেতে হবে। বলরাম দুবার হর্ন দিল। সরে দাঁড়ানোর বদলে লোক 3টে রাস্তা ঠিক মাঝখান দিয়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। বলরাম একবার ভালো করে ওদের দিকে দেখল, তারপরে গাড়ি থামিয়ে দিল। এই ঠান্ডার মধ্যেও ঘামের স্রোতে ওর কপাল গাল সব ভেসে যাচ্ছিল। স্টিয়ারিংয়ের ওপরে ওর হাত দুটো থরথর করে কাঁপছিল। লোকগুলো একভাবে ওদের গাড়ির দিকে পায়ে পায়ে এগিয়ে আসছিল। কেমন অদ্ভুত ওদের হাঁটার ভঙ্গি, যেন মানুষ নয়, দম দেওয়া পুতুল। সেরকমই টলতে টলতে ঘাড় নাড়তে নাড়তে ওরা এগিয়ে আসছিল। এখন গাড়ির হেডলাইটের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে 3জনের 3 দুগুণে 6টা চোখ। সেই চোখে মনি বলে কিছু নেই। মুখ কাগজের মতন সাদা, ঠোঁট নিচের দিকে ঝুলে পড়েছে, আর খোলা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে বড় বড় হলুদ দাঁতের পাটি। ওদের চলার সঙ্গে সঙ্গে গা থেকে ছিটকে পড়ছে সাদা পোকা, ম্যাগটস। পচা গন্ধে ভরে উঠছে বাতাস। অদিতি থরথর করে কাঁপছিল আর ফিসফিস করে বলছিল, আমি ওদের চিনি, ওদের দেখেছি, ববিনও ওদের দেখেছে, কিন্তু ওরা এখানে এলো কোথা থেকে? আমি তো স্বপ্ন দেখছি না। ভাস্করবাবু এতক্ষণ পাথরের মতন সামনের দিকে তাকিয়ে বসেছিলেন। লোকগুলো যখন গাড়ি থেকে আর 50 মিটার দূরেও নেই, তখনই হঠাৎ তিনি 2 হাতে নিজের কপালের রগ দুটো চেপে ধরে চিৎকার করে উঠলেন, বাদল, সমীর, খোকন, আমি তোমাদের মারিনি। আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ভাস্করবাবু এই চিৎকারই বোধহয় বলরামের ভয়ের ঘোর কেটে গেল। সে হঠাৎ পুরো শক্তিতে অ্যাক্সিলারেটর দাবিয়ে উল্কার মতন সামনের দিকে চালিয়ে দিল তার গাড়ি, এবং একেবারে শেষ মুহূর্তে রাস্তা ছেড়ে পাশের ঘাস জমি দিয়ে লোকগুলোর পাশ কাটিয়ে গাড়ি বার করে নিল। বলরাম গাড়ির আয়নায় দেখল লোক 3টে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। তবে ওরা ইতিমধ্যে অনেক দূরে চলে এসেছে, আর ভয় নেই। ওরা তারপর রাস্তায় আর একবারই দাঁড়িয়েছিল, মিঠাপুরে। মিঠাপুর বাজারে তখনও কয়েকটা দোকান খোলা ছিল। বলরাম বলল, স্যার, কিছু মনে করবেন না, আমি একটু চা খেয়ে আসি, না হলে আর গাড়ি চালাতে পারবো না। বলরাম গাড়ি থেকে নেমে যেতে অদিতি খুব নরম স্বরে ভাস্করবাবুকে বলল, তুমি আমাকে সত্যি করে বলবে 15 বছর আগে নিস্তারিয়ায় কি হয়েছিল? ওরা কারা? ওদের কি বোঝাতে চাইছিলে তুমি? বলছি, সব বলছি, না বলে আমার আর উপায় নেই। শিবপুর বিই কলেজ থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাশ করে তখন সবে চাকরিতে ঢুকেছি। কতই বা বয়স তখন আমার? 23। হ্যাঁ, ওই রকমই হবে। ফার্স্ট পোস্টিং হলো ওই নিস্তারিয়া কোলোয়ারিতে। প্রথম দিন খাদের নিচে নেমে বুঝলাম র্যাগিং শুধু কলেজেই হয় না, চাকরির জায়গাতেও হয়। শম্ভুনাথ হাসদা বলে একজন সুপারভাইজার ছিল, তার অনেক বয়স, অনেক এক্সপিরিয়েন্স। খাদে নামা মাত্র আমার হাতে 1 মুঠো ডিনামাইটের স্টিক ধরিয়ে দিয়ে বলল, তাহলে ইঞ্জিনিয়ার সাহেব, একটু দেখিয়ে দিন কোথায় কোথায় এগুলো বসাবো।
পাথরের মতন শক্ত জমাট কয়লার লেয়ার তো শুধু গাইতি দিয়ে কাটা সম্ভব না, তাই প্রথমে ডিনামাইট ব্লাস্ট করিয়ে সেই লেয়ারের কিছুটা অংশ ধসিয়ে ফেলা হয়। তারপরে কুলিরা গাইতি দিয়ে খসে পড়া বড় বড় চাঙরকে ভেঙে ট্রলিতে চাপিয়ে ডুলিতে লোড করে দেয়। এই ডিনামাইট স্টিক ঠিক কোথায় কটা বসালে যতটুকু চাইছি ততটুকু লেয়ার ভেঙে পড়বে সেটা অনেক হিসেবের ব্যাপার। একটু এদিক ওদিক হয়ে গেলে মাথার ওপরের ছাদ ভেঙে পড়বে নিচে, জ্যান্ত কবর হবে সবার। আবার কম হয়ে গেলে ব্লাস্টিং, এর আওয়াজটুকুই হবে, দেয়ালের গা থেকে একটা চাঙরও খসে পড়বে না। কলেজের ক্লাসরুমে বসে খাতায় ক্যালকুলেটরে এই ব্লাস্টিংয়ের হিসেব শেখা এক জিনিস, আর সত্যিকারের খাদের নিচে ডিনামাইট ব্লাস্ট করানো আরেক। শম্ভু হাসদা সেটা জানত, তাই বদমাইশের মতন হেসে আমার হাতে স্টিকগুলো ধরিয়ে দিয়ে বলল, একটু দেখিয়ে দিন স্যার কোথায় কোথায় বসাবো। শম্ভুর মতন সুপারভাইজারদের ইঞ্জিনিয়ারিং পড়া না থাকলেও স্রেফ এক্সপিরিয়েন্সের জোরে ওরা নিখুঁতভাবে খাদানের সমস্ত কাজ করে ফেলতে পারে। এই কাজটাও শম্ভু অনায়াসে নিজে করে নিতে পারত, কিন্তু ও চেয়েছিল প্রথম দিনে আমার মতন একটা বাচ্চা ছেলে যে ওর বস হয়ে জয়েন করেছে তাকে একটু ঘোল খাওয়াতে। আমারও কেমন যেন জেদ চেপে গেল। মনে মনে যাবতীয় ক্যালকুলেশন স্মরণ করে হিসেবে যা বলছে সেভাবেই কোথায় কোথায় ডিনামাইট স্টিকগুলোকে ফিট করতে হবে দেখিয়ে দিলাম। আর অবাক কাণ্ড, প্রথমবারে নিখুঁত ব্লাস্টিং হলো। যতটুকু প্ল্যান ছিল ততটুকু কয়লার দেয়ালে বিকট শব্দ করে খসে পড়ল, একটু কমও না একটু বেশিও না। প্রায় 50 জন কুলি কামিন ওই শিফটে ডিউটি করতে নেমেছিল। তারা একসঙ্গে হাততালি দিয়ে আমাকে অভিনন্দন জানালো। শুধু শম্ভু হাসদার মুখটা ভয়ঙ্কর হয়ে উঠল। সে ভাবতে পারেনি তার অর্ধেক বয়সের একটা ছেলে তাকে হারিয়ে দেবে। অবশ্য আমি ওর সঙ্গে কোনো কম্পিটিশনে নামতে চাইনি। কেন নামব? এটা তো আর খেলা নয়, আমাদের দুজনেরই চাকরি। শম্ভু সে কথা বুঝতে চাইল না। দিনের পর দিন ও নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সাধারণ লেবাররা কিন্তু আমাকে ভালোবাসত। তারা আমাকে সাবধান করত, বলতো, শম্ভু এর আগেও নানা কারণে মানুষ খুন করেছে। লোকটা ভয়ঙ্কর বদমাশ আর হিংস্র প্রকৃতির, প্রায় সবসময় নেশায় চুর হয়ে থাকে। এর পয়সা কেড়ে নেয়, ওকে কাজ থেকে বার করে দেয়। কলিয়ারির মেশিনপত্র চুরি করে বেচে দেওয়া তো ছিলই। কলিয়ারির কর্তারা যে এসব কথা জানতেন না তা নয়, তবু তারা শম্ভুর সব বদমাইশি মেনে নিতেন একটাই কারণে, পুরো কুলি বস্তির লোক শম্ভুকে জমের মতন ভয় পেত। শম্ভুকে দিয়ে কলিয়ারির সাহেবরা নিজেদের অনেক অন্যায় ডিসিশন লেবারদের ওপর চাপিয়ে দিতে পারতেন। শম্ভু সহায় থাকলে কারোর ক্ষমতা ছিল না সেই অন্যায় আদেশের বিরুদ্ধে একটা টু শব্দ করতে। আমি লেবারদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা শম্ভুকে তো ভয় পাও কেন? ওরা উত্তর দিয়েছিল, শম্ভুর হাত অনেক লম্বা স্যার। আসানসোলের কয়লা মাফিয়াদের সঙ্গে ওর যোগাযোগ আছে। বেআইনি খাদান থেকে যে কয়লা পাচার করার চক্র রয়েছে শম্ভু তার চাই। ও দরকার হলে পুরো কুলি বস্তি জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ওর গায়ে কেউ হাত দেবে না। সেই সব জানাজানি বলেই ভয় পাই। আমরা লেখাপড়া জানি না, সামান্য লেবার। আমরা খুন হয়ে গেলে গাছের একটা পাতাও নড়বে না স্যার। এসব শুনে আমার আরও জেদ চেপে গেল। ঠিক করলাম যেভাবে হোক শম্ভুকে সবক শেখাবো। তককে থাকতে থাকতে একদিন শম্ভুর একটা বড়সড় চুরি হাতে নাতে ধরে ওকে সিকিউরিটি পুলিশের হাতে তুলে দিলাম। সে এমনই চুরি যে ইচ্ছের বিরুদ্ধেও ম্যানেজার ওকে 6 মাসের জন্য সাসপেন্ড করতে বাধ্য হলেন। অন্য কেউ হলে তার চাকরিটাই চলে যেত, তবে শম্ভু হচ্ছে শম্ভু, নিস্তারিয়ার মুকুটহীন রাজা। তার জন্য 6 মাসের সাসপেন্ডও বিরাট অপমান। 6 মাস বাদে সাসপেনশন থেকে কাজে ফিরে শম্ভু সত্যি আমাকে খুন করার জন্য উঠে পড়ে লাগলো। সরাসরি নয়, তাতে বিপদ ছিল। আফটারঅল আমি একজন সরকারি অফিসার। কিন্তু ঘুর পথের তো অভাব ছিল না। নিস্তারিয়া কলিয়ারের কয়েক বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা সুরঙ্গের জালে সবটাই ছিল শম্ভু হাসদার মুখস্থ। কোনোদিনও আমাকে বেরোবার রাস্তা দেখিয়ে দেওয়ার নাম করে এমন একটা টানেলের মুখে ছেড়ে দিয়েছে যে টানেল শেষ হয়েছে মিথেন গ্যাসের চেম্বারের মধ্যে, যার মধ্যে একবার গিয়ে পড়লে মৃত্যু অনিবার্য। কখন আমার পেছন ছেড়ে দিয়েছে লোডের ট্রলির লাইন। প্রত্যেকবারই কিছুটা ভাগ্য আর কিছুটা বুদ্ধির জোরে বেঁচে গিয়েছে, কিন্তু কখনো কাউকে কিছু বলিনি। আত্মসম্মানে বাধ্য। একটা সামান্য গুন্ডা আর জোচ্চোর আমাকে ভয় দেখাবে আর আমি সবাইকে সেই দুঃখের কথা কাঁদুনি গিয়ে বলে বেড়াবো, কখনোই না। শেষমেশ সেই কালো দিনটা এলো। সেদিন একটা ব্লাস্টিং করাচ্ছিলাম। অনেক দিন বাদে শম্ভু হাসদা দেখলাম বেশ খুশি মনে আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছে। বলল, যতই রিটায়ারমেন্টের দিন এগিয়ে আসছে ততই এই কেলিয়ারির সবার জন্য ওর বুকের ভেতর একটা মায়া তৈরি হচ্ছে। এমনকি আমাকেও নাকি ওর ভালোবাসতে ইচ্ছা করছে। আমি যেন পুরোনো ঝামেলার কথা ভুলে গিয়ে ওকে মাফ করে দিই। আমি ভাবলাম, হবেও বা, মানুষের নেচার কি আর বদলায় না। সেদিনের কাজটার কথা বলি। কয়লা কাটতে কাটতে একটা প্রায় 200 ফুট লম্বা টানেল তৈরি হয়েছিল।
আমাদের প্ল্যান ছিল ওই টানেলটার শেষ মাথা থেকে আরও কয়লা কাটতে কাটতে এগিয়ে যাব, কারণ খুব হাই গ্রেড কয়লা পাওয়া যাচ্ছিল ওই জায়গাটায়। তাই টানেলের শেষ প্রান্তে কয়লার দেওয়ালের গায়ে ডিনামাইট স্টিক ফিট করে ফিউজ তার টেনে নিয়ে ফিরে এলাম নিরাপদ দূরত্বে। তারের শেষ মাথায় সুইচে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আমার 3 বিশ্বস্ত সহকারী, বাদল, সমীর আর খোকন। ওরা 3জনই ছিল খুব সিনিয়র লেবার, দারুণ কাজ জানত, আর আমার জন্যে জান লড়িয়ে কাজ করত। ওদের 3জনের হাতে দায়িত্ব দিয়ে আমরা বাকিরা নিয়ম মতন টানেলের বাইরে গিয়ে দাঁড়ালাম। বাদল, সমীর আর খোকন সুইচে চাপ দিল। ফিউজ তার বেয়ে বিদ্যুৎ ছুটে গেল ডিনামাইট স্টিকের মধ্যে। বিস্ফোরণের শব্দ কানে পৌঁছানোর আগে একটা আগুনের মতন গরম হাওয়ার ঝড় টানেলের ভেতর থেকে ছুটে এসে আমাদের সবাইকে মাটিতে ছিটকে ফেলে দিল। মাটিতে মুখ গুজে শুয়ে শুনতে পেলাম বাজ পড়ার মতন কর্কর আওয়াজ। আমার ঠিক পাশে মুখ থুবড়ে পড়েছিল বৃদ্ধ কুলি জমিনিদা। জমিনিদার মুখটা রক্তে ভেসে যাচ্ছিল। সেই অবস্থাতেই ফিসফিস করে বলল, সর্বনাশ হয়ে গেল সরকার সাহেব, টানেল ধসে পড়েছে, ওই শুনুন তার আওয়াজ। তার পরের কয়েক ঘন্টার কথা ভাবতে ভালো লাগে না, কিন্তু এখনও প্রতিদিন কখনো না কখনো সেই ছবিগুলো আমার মনে ভেসে আসবেই। আমি নিজেও চোট পেয়েছিলাম, তবু একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম পাগলা ঘন্টির আওয়াজ। দেখছিলাম ডুলি দুটো পাগলের মতন ওঠানামা করছে, চানক থেকে খাদ, আবার খাদ থেকে চানক। স্ট্রেচারের পর স্ট্রেচারে আমার ওই আহত সহকারীদের নিয়ে কাল্লা হসপিটালের দিকে ছুটে যাচ্ছিল অ্যাম্বুলেন্স। ইসিএলের কুনেস্তেরিয়া অফিস থেকে এসে পৌঁছল স্পেশাল রেস্কিউ টিম। সকলেই যন্ত্রের মতন কাজ করে যাচ্ছিল, কিন্তু মনে মনে সবাই একটা কথা বুঝতে পারছিল, বাদল, সমীর আর খোকনের মৃতদেহ কোনো দিনই আর উদ্ধার করা যাবে না। একটা আস্ত কয়লার পাহাড় ওদের উপর ধসে পড়েছে। সে পাহাড় কেটে ওদের কাছে পৌঁছাতে হয়তো 100 বছর লাগবে। অ্যাক্সিডেন্টের পরদিনই আমি কুলি বস্তিতে গিয়েছিলাম। সঙ্গে ছিল সেই জমিনি বুড়ো। আমি দেখা করেছিলাম বাদলের পরিবারের সঙ্গে, সমীরের পরিবারের সঙ্গে। ওনারা সবাই কাঁদতে কাঁদতে আমাকে সান্ত্বনা দিয়েছিল, তুমি কি করবে সাহেব, তোমার কাজের অনেক সুখ্যাতি শুনেছি, তারপরেও যদি তোমার হাতে এমন ভুল হয় তাহলে বুঝতে হবে আমাদেরই কপাল দোষ। আমি কোনো জবাব দিতে পারিনি, শুধু মাথা নিচু করে প্রাণপণে ভেবে যাচ্ছিলাম কি ভুল করলাম, কোথায় হিসেবের গণ্ডগোল হলো। দেখা করেছিলাম খোকনের বাবার সঙ্গেও। হ্যাঁ, সংসার ওরা মাত্র 2টি লোক ছিল, খোকন আর ওর বৃদ্ধ বাবা। একটা ভাঙা ঘরের দাওয়ারে আকাশের দিকে শূন্য দৃষ্টি মেলে তিনি বসেছিলেন। আমি সামনে গিয়ে দাঁড়াতে একবার মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। মনে হলো বুঝতেও পারলেন না আমি কে, কেন এসেছি। আমার মনের মধ্যে যে তখন কি হচ্ছিল তোমাকে বোঝাতে পারবো না। কেবলই ভাবছিলাম এনার একমাত্র রোজগারের ছেলেটা আমার দোষে মরে গেল, ইনি এখন কি করবেন, এনার খাওয়া পড়া জুটবে কেমন করে বাঁচবেন। আমি কান্না আটকাতে পারলাম না, কাঁদতে কাঁদতে ওনার সামনে বসে পড়লাম। বললাম, বাবা আমাকে ক্ষমা করুন, আমি আপনার ছেলেকে মেরে ফেলেছি। বৃদ্ধ হঠাৎ কথা বলে উঠলেন, খুব শান্তভাবে বললেন, চিন্তা করবেন না, ওরা আবার ফিরে আসবে। বুঝলাম শোকে দুঃখে মাথাটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ বসে থেকে উঠে এলাম। 1 সপ্তাহ যেতে না যেতেই কিন্তু মন ভালো করে দেওয়ার মতন খবর পেলাম। কেমন করে এই দুর্ঘটনা ঘটল সেটা খুঁজে বার করার জন্যে এনকোয়ারি কমিটি বসেছিল। তারাই 7 দিন ধরে নানান দিকে খোঁজখবর নিয়ে বার করলো সেদিন স্টোর থেকে যখন ডিনামাইট ইস্যু করা হয়েছিল তখন কম পাওয়ারের ডিনামাইটের বদলে তার চেয়ে 10 গুণ বেশি শক্তির ডিনামাইট দিয়ে দেওয়া হয়েছিল। স্টোরের লোকেরা বলল তাদের কোনো দোষ নেই, সেরকমই রিকুইজিশন ছিল। আমি নাকি সেই রিকুইজিশন স্লিপে সই করেছি। সেই রিকুইজিশন স্লিপও খুঁজে পাওয়া গেল। বুঝতেই পারলাম আমার সই নকল করা হয়েছিল। কে করেছিল সেটাও বুঝতে অসুবিধা হলো না। শম্ভু হাসদা সেদিন নিজের হাতে স্টোর থেকে ডিনামাইট নিয়ে এসেছিল। তার মানে পুরো ব্যাপারটা আমার কোনো দোষ নেই। আমার বুক থেকে পাথর নেমে গেল। তবু আমার রিকোয়েস্ট আমাকে নিস্তারিয়া থেকে ট্রান্সফার করে দেওয়া হলো। বুঝতে পারছিলাম শম্ভুর কোরিয়ার খতম হয়ে যাওয়ার পর আমার শত্রু বাড়বে। ওর বন্ধুরে আমাকে এখানে আর কাজ করতে দেবে না। ম্যানেজমেন্টেও নিশ্চয়ই কথাটা বুঝেছিল, তাই বিশেষ আপত্তি না করে আমাকে অন্য কোলিয়ারিতে ট্রান্সফার করে দিল। কিন্তু এত কিছুর পরে শম্ভুনাথ হাসদার কি হলো, সে আর এক অদ্ভুত ব্যাপার। ডিনামাইট চুরি করে কয়লা খনিতে ধস নামানোটা ওর পক্ষেও একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ঘটনাটা আর নিস্তারিয়ার অফিসারদের নাগালের মধ্যে ছিল না। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের লোকেরা যখন ওর খোঁজ তল্লাশি চালাতে শুরু করেছে তখন একদিন দেখা গেল ধু ধু মাঠের মধ্যে এক জায়গায় আকাশে শকুন চক্কর কাটছে। গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে খোঁজ নিতে গিয়ে দেখল
শম্ভু একটা জলার ধারে উপুর হয়ে পড়ে আছে। বিষে ওর সারা শরীর নীল। মনে হয় ওর অপরাধের কথাটা জানাজানি হওয়া মাত্র ও মাঠ পার হয়ে পালাতে গিয়েছিল, আর তখনই ওকে সাপে কামড়েছে। বলরাম চা খেয়ে ফিরে এসেছিল। গাড়ির উইন্ডস্ক্রিনটা শেষবারের মতো লাল চালু দিয়ে মুছে নিয়ে তৈরি হচ্ছিল গাড়ি স্টার্ট দেওয়ার জন্যে। গাড়ির ভেতরে ভাস্করবাবু অদিতিকে বললেন, এই হচ্ছে ঘটনা। 15 বছর বাদে আবার নিস্তারিয়ার পাশের কলিয়ারি শিমুলিয়াতে ফিরে আসতে এই জন্যে আমার বুক কাঁপছিল। মন বলছিল একটা কিছু হবে, কিন্তু যা হলো তা কাকে বলবো, কে বিশ্বাস করবে? কথাটা ভালো করে শেষ না করেই ভাস্করবাবু দুহাতে মুখ ঢাকলেন। অদিতি ওনার পিঠে হাত রেখে বললেন, চিন্তা করো না, তুমি কাল সকালে ট্রান্সফারের অ্যাপ্লিকেশন দাও। কাল সকালটাকে অনেক দূরে বলে মনে হচ্ছে অদিতি। মন বলছে আজকে রাতটা ভালো কাটবে না। বাবার একটা এক্সট্রা মোবাইল আছে। বাবা মা দুজনে যখন বাইরে কোথাও যায় আর ববিন একা বাড়িতে থাকে তখন ওই ফোনটা বাড়িতে রেখে যায়। আজকেও রেখে গিয়েছিল। সন্ধ্যের দিকে খুব ঝড় এসেছিল, বৃষ্টিও হলো অনেকক্ষণ ধরে। ফুলি পিসি দৌড়ে দৌড়ে সব দরজা জানালা বন্ধ করলো। ববিনের তখন মা বাবার জন্য খুব চিন্তা হচ্ছিল। ওরা ফোন করছে না দেখে ববিন নিজেই মাকে ফোনে ধরবার চেষ্টা করেছিল, পারেনি। টাওয়ারে ছিল না তো কেমন করে পারবে? তারপরও আরও অনেকবার ফোন করেছে ববিন, একবারও কানেক্ট করতে পারেনি। ওর বাবা মার জন্য চিন্তা তো হচ্ছিলই, তাছাড়া নিজেরও খুব ভয় করছিল। ফুলি পিসি ওকে রাতের খাওয়া খাইয়ে দিয়ে বলল, তুমি একটু একা থাকতে পারবে? আমি তাহলে আমার বাচ্চাটাকে চট করে একটু দুধ খাইয়ে আসি। ববিন বলেছিল, পারবো, তুমি এসে দরজা করানেরও আমি খুলে দেব। ফুলি পিসি যখন চলে গেল তখন ববিন ঘরে দেখেছিল 10টা। খাওয়া দাওয়ার পরও টিভিতে একটু ছোটা ভীম দেখার চেষ্টা করলো, কিন্তু টিভিতেও ঝিরঝিরি ছবি আসছিল। ঝড়ের জন্যই বোধহয় টিভি টেলিফোন সব কিছুই গুবলেট হয়ে গেছে। খুব বিরক্ত মুখে ববিন একটা টিনটিনের কমিক্স নিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। পড়তে পড়তে একবার ওর মনে হলো দরজায় কেউ কড়া নাড়ল। ভাবল ফুলি পিসি বোধহয় ফিরে এসেছে। ও দৌড়ে গেল, কিন্তু পিপহোল দিয়ে দেখল দরজার বাইরে কেউ নেই। আবার কিছুক্ষণ বই পড়ার পরেই মনে হলো বাইরে যেন গাড়ি থামার আওয়াজ পেল। ও আবার দৌড়ে গেল, কিন্তু না, কোথায় গাড়ি? তার মানে আবার ভুল শুনেছে। তখন আবার ঘড়ি দেখল ববিন, 11টা বাজতে 10 মিনিট বাকি। এবার ববিনের সত্যিকারেরই কান্না পাচ্ছিল। বাবা মার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো না তো? ফুলি পিসি বা এত দেরি করছে কেন? ববিন আবার বিছানায় উপর হয়ে শুয়ে এক্সপ্লোরার্স অন দ্য মুনের 15 নম্বর পাতায় ঢুকিয়ে রাখা পেজমার্ক ধরে পাতাটা খুলল। টমসন আর থমসনের মাথায় নীল হলুদ সব চুল গজিয়ে যাওয়ার ব্যাপারটা দেখতে দেখতে কিছুক্ষণের জন্য মন থেকে টেনশনটা উবে গিয়েছিল, কিন্তু তখনই ও প্রথম কাঁপুনিটা টের পেল। বিছানায় উপর হয়ে শুয়ে না থাকলে হয়তো টের পেত না। মেঝেটা খুব আস্তে আস্তে কাঁপছে। যদি কেউ দোতলার ঘরে শুয়ে থাকে আর ঠিক তার নিচে একতলার ঘরে ফ্যান চলে, তখন যেমন কাঁপুনি বোঝা যায় সেই রকম। ববিন বই ভাঁজ করে রেখে দৌড়ে গিয়ে বাইরের দরজার খিল খুলে ফেলল। একবার ভাবল দৌড়ে বাগানের পেছনে ফুলি পিসির বাড়ি চলে যায়, কিন্তু বাগানটা এত ঘুটঘুটে অন্ধকার যে সাহসই পেল না। তাছাড়া একটু একটু লজ্জাও করল। ফুলি পিসি যদি পরে অন্যদের কাছে গল্প করে যে ববিন ভয়ের চোটে বাড়ি ফাঁকা রেখে বাইরে চলে গিয়েছিল, না, 10 বছরের ছেলের এত অল্পে ভয় পেতে নেই। ববিন আবার শোয়ার ঘরে ফিরে এলো। বিছানায় শুয়েও বুঝতে পারল মাটির নিচের কাঁপুনিটা এর মধ্যে অনেকটা বেড়ে গেছে। একটা দুমদুম করে আওয়াজ হচ্ছে যেন মাটির নিচে, আর তার সঙ্গে একটা পচা গন্ধ। গন্ধটা আস্তে আস্তে বাড়ছে। এই গন্ধটাই ববিন আগের দিন স্বপ্নে পেয়েছিল। ববিন মোবাইলটা হাতে নিয়ে শেষ একবার মায়ের নম্বরে কল করল। না, টাওয়ার নেই। কি করবে বুঝতে না পেরে ববিন বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ঘরের দরজাটায় খিল দিয়ে দিল। আর কি কেউ ঢুকতে পারবে? ওই বিরাট দরজা ভাঙতে গেলে ছোটা ভীমকেও বেশ কষ্ট করতে হবে। ববিন ঘড়ি দেখল, 11:20। ওর খুব ঘুম পাচ্ছিল, কিন্তু বাবা মা না এলে ঘুমোবে কেমন করে? তাই ও টিনটিনের বইটা নিয়ে ঘরের কোনায় একটা চেয়ারে গিয়ে বসল। 11:30 বাংলোর গেটের সামনে ভাস্করবাবুদের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে ওরা দুজনে প্রায় দৌড়তে দৌড়তেই বাড়ির দিকে আসছিলেন। বারান্দায় আলো জ্বলছিল। সে আলোর নিচে ফুলি দাঁড়িয়ে, ওর মুখে কেমন যেন অপরাধীর ভাব। অদিতি সিঁড়ির শেষ ধাপ থেকে মুখ তুলে জিজ্ঞেস করল, কি হয়েছে রে ফুলি? ববিন কোথায়? ববিন ঠিক আছে তো?
ফুলি বলল, ববিন মনে হয় ভেতর থেকে খিল লাগিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি অনেকক্ষণ থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। অদিতি ডাইনিং হলের ভেতর দিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে জিজ্ঞাসা করল, মানে তুই ওর কাছে ছিলিস না? সারাক্ষণই ছিলাম, শুধু একটু আগে একবার বাচ্চাটাকে দুধ খাওয়াতে গিয়েছিলাম। ফুলির জবাবটা শুনেই ভাস্করবাবু দাঁড়িয়ে পড়লেন। ওনার জন্য বোঝা হয়ে গিয়েছিল কি হয়েছে। উনি আবার বারান্দায় বেরিয়ে গিয়ে গলা তুলে ডাকলেন, বলরাম, একবার গাড়ির স্প্যানারটা নিয়ে ভেতরে এসো তো। অদিতি তখনও প্রাণপণে ধাক্কা দিচ্ছিল আর গলা তুলে চেঁচাচ্ছিল, ববিন, ববিন, দেখ তোর জন্য কি এনেছি ববিন। ভাস্করবাবু পেছন থেকে এসে হাতে একটা হ্যাচকা টান মেরে অদিতিকে দরজার সামনে থেকে সরিয়ে দিলেন। অদিতি অবাক হয়ে দেখল ভাস্করবাবুর মুখটা টকটকে লাল, চোখ দেখলে মনে হচ্ছে উনি কাউকে খুন করতে যাচ্ছেন। অদিতি ভয়ের চোটে আর কোনো কথা বলল না। ভাস্করবাবু ববিনকে ডাকলেন না, দরজায় ধাক্কা দিয়েও সময় নষ্ট করলেন না, শুধু ইঞ্জিনিয়ারের নিপুণ হাতে দরজার দুটো পাল্লার মধ্যে দিয়ে লোহার স্প্যানারটাকে গলিয়ে দিয়ে খিলটাকে নিচ থেকে ওপরে ঠেলে দিলেন। শব্দ করে ঝুলে পড়ল মোটা শালকাঠের খিল। তারপর এক ধাক্কায় পাল্লা দুটো হাট করে খুলেই পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়লেন ভাস্করবাবু। অদিতি ভাস্করবাবুকে পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে পাগলের মতন একবার চাবির দিকে তাকালো, তারপর অজ্ঞান হয়ে মেঝের উপরে পড়ে গেল। ফুলি শব্দ করে কেঁদে উঠল। ওরা সকলেই দেখেছিল বন্ধ ঘরের মেঝের এদিক থেকে ওদিক অবধি হাঁ মুখ মেলে রেখেছে একটা অন্ধকার অতল ফাটল। ফাটলের মুখে পড়ে আছে একটা খুলে রাখা টিনটিনের কমিক্স। ববিন ঘরে নেই। ভাস্করবাবু যেন ঘুমের ঘরে হেঁটে গেলেন টেবিলের ওপর নামিয়ে রাখা টেলিফোনটার দিকে। রিসিভারটা যখন হাতে তুলে নিতে যাচ্ছেন তখনই পেছন থেকে কেউ প্রশ্ন করল, আপনি কি পুলিশের ডাকার কথা ভাবছেন? ভাস্করবাবু ঘাড় ফিরিয়ে তাকালেন। কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থেকে চিনলেন, তারই বাগানের মালি মুক্তিনাথ মাহাতা। কিন্তু এই মুক্তিনাথকে একদমই চেনা মুক্তিনাথ বলে মনে হচ্ছে না। কোথায় সেই অর্থবহ বুড়ো যে কিনা সারাদিন একটা খুরপি হাতে নিয়ে টুকটুক করে ঘাসের শেকড় উপরে? এই যেন একটা পদ্ম গোখরা সাপ শটান ফনা তুলে দাঁড়িয়েছে। কোথায় বার্ধক্য, কোথায় জরা, কি অদ্ভুত একটা শক্তি যেন মুক্তিনাথের চোখ মুখ থেকে ফুটে বেরোচ্ছিল। এমনকি তার পরনের পোশাকও বদলে দিয়েছে। এখন সে পরে রয়েছে একটা রক্তলাল আলখাল্লা, মাথায় ওই রঙেরই পাগড়ি, কাঁধে একটা বাউলদের ঝোলার মতো নানা রঙের তাপ্পি। ফুলি জড়সড় হয়ে একপাশে সরে দাঁড়িয়ে নিজস্ব প্রথায় প্রণাম জানিয়ে বলল, জোহর, জোহর জানগুরু, জানগুরু আদিবাসী গুলিন, এই মুক্তিনাথ। ভাস্করবাবু অবাক হয়ে মুক্তিনাথের দিকে তাকালেন। উনি তাহলে এই বাগানে মালির কাজ করতেন কেন? মুক্তিনাথ ফুলির মাথায় অন্যমনস্কভাবে ডান হাতটা ছুঁয়ে আবার জিজ্ঞাসা করলেন, ববিনকে খুঁজে বার করার জন্য কি থানা পুলিশের কথা ভাবছেন? ভাস্করবাবু ওপরে নিচে ঘাড় নেড়ে রিসিভারটার দিকে হাত বাড়ালেন। কেন পুলিশের কথা ভাবছেন? আপনি চোখের সামনে যা দেখছেন তা কি পুলিশের আওতায় পড়ে? মুক্তিনাথ মাহাতো ভাস্করবাবুর সঙ্গে কথা বলতে বলতে অদিতির পাশে হাঁটু গেড়ে বসে পড়েছিলেন। কাঁধের ঝোলা থেকে কি একটা পাতা বের করে দু হাতের চেটোয় সেটাকে ভালো করে ডলে নিয়ে অদিতির নাকের তলায় ধরেছিলেন। আর সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে জমে থাকা ফুল, বেলপাতার, চন্দনের গন্ধের মতো একটা ঠান্ডা গন্ধে ঘরের পচা গন্ধটা যেন এক ঝটকায় অনেকটা পিছিয়ে গেল। অদিতি উঠে বসেই হু হু করে কেঁদে উঠল। মুক্তিনাথ তার মাথায় হাত রেখে বললেন, কাঁদবেন না মা, ছেলেকে আপনি ফিরে পাবেন, আমি ফিরে আনব। ভাস্করবাবুর সারা শরীরে হঠাৎ ক্লান্তি নেমে এলো। তার মনে হলো মুক্তিনাথ মাহাতো যদি এই মুহূর্ত থেকে তার সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন তাহলে বড় ভালো হয়। তার নিজের ক্ষমতা নেই পাতালবাসী ওই 3টে চলন্ত লাশের বিরুদ্ধে কিছু করার। মুক্তিনাথ ঠিকই বলেছেন, পুলিশেরও ক্ষমতা নেই। ফোনটা হাত থেকে নামিয়ে রেখে ভাস্করবাবু বললেন, তাহলে কি করব? এখন আমি কি করব? চুপ করে বসে থাকব? না, চলুন আমরা বেরোবো, সময় বড় কম। মুক্তিনাথ আর ভাস্করবাবু দরজার দিকে পা বাড়াতেই অদিতি বলল, আমিও যাব। না মা, আপনাকে এই ঘরেই থাকতে হবে। ছেলে বাইরে থেকে কিসের টানে ঘরে ফেরে বলুন? মায়ের টানে, তাই না? মা ঘরে না থাকলে সে ফিরবে কেন? বেশ, কিন্তু মনে রাখবেন ভোর অবধি। তার মধ্যে যদি ববিন না ফেরে তাহলে আমি নিজে আমার ছেলেকে খুঁজতে বেরোবো। জানগুরু, অদিতের সামনে যে প্রশ্নটা করতে পারিনি সেটা এখন করছি। আপনি আমাকে সত্যি কথাটাই বলবেন, আমি সহ্য করতে পারবো।
ওরা কি ববিনকে এখনও বাঁচিয়ে রেখেছে? ববিন কি মরে যায়নি? ববিনকে তো ওরা চায় না, ওরা চায় আপনাকে। সেজন্য ওরা ববিনকে বাঁচিয়ে রাখবে। আমি রাজি। ওরা ববিনকে ছেড়ে দিক, আমাকে ওরা মেরে ফেলুক, ক্ষতি নেই। মুক্তিনাথ এই কথার কোনো উত্তর দিলেন না। তিনি খুব দ্রুত পায়ে বাড়িটার চারপাশে মন্ত্র পড়ে বন্ধন দিয়ে এলেন। তারপর ভাস্করবাবুকে ডাকলেন, আসুন। মুক্তিনাথ বাগানের গেটের দিকে এগোচ্ছিলেন। পেছন পেছন ভাস্করবাবু হঠাৎ কুয়োতলার দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন বিরাট একটা উনুনের ওপর বিশাল হাঁড়িতে টকবক করে জল ফুটছে। মুক্তিনাথ কান খাড়া করে দাঁড়িয়ে বুঝবার চেষ্টা করলেন শব্দটা কিসের। তারপর পায়ে পায়ে এগিয়ে গেলেন কুয়োটার দিকে। ওরা দুজনে যখন কুয়োটার থেকে বড়জোর 10 হাত দূরে, তখনই হঠাৎ একটা জলজম্ভের মতন কুয়োর জল লাফ মেরে আকাশের দিকে উঠে গেল। ওরা দুজনে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেলেন এই জলস্তম্ভের মাথার ববিনের ভয়ার্ত মুখ। ববিন চিৎকার করে তার বাবাকে ডেকে উঠল। তারপরে এই জলস্তম্ভ নেমে গেল কুয়োর মধ্যে। সঙ্গে সঙ্গে ববিনও হারিয়ে গেল। ভাস্করবাবুকে কুয়োর পাড়ের ওপর থেকে টেনে নামালেন মুক্তিনাথ মাহাতো। বললেন, পাগলামি করবেন না, কুয়োর মধ্যে ববিন নেই, যা দেখলেন তা ববিনের ছায়া। ভাস্করবাবু বাগানের মাটির ওপরে মুখ গুজে শুয়েছিলেন। মুক্তিনাথের কথা শেষ হওয়া মাত্র তিনি বলে উঠলেন, আপনি একাই যান জানগুরু, আমি পারবো না, আমার পা কাঁপছে। আমি তো একটা মানুষ নাকি, কত সহ্য করব আর? মানুষের সহ্যের কি কোনো সীমা আছে? চলুন, মা ঠাকুরন বলে দিয়েছেন ভোরের আগে ফিরতে হবে। ভাস্করবাবু মালাটায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, এটা পারালেন কেন? ওটা আপনাকে ওদের হাত থেকে কিছুটা রক্ষা করবে, সবটা নয়। চলুন। অন্ধের মতন কোথায় যাব? সেই নিস্তারিয়া থেকে এই শিমুলিয়া অবধি মাটির নিচটা তো পুরোটাই ফোপড়া, পুরোটা জুড়েই উইয়ের বাসার মতন আঁকাবাঁকা টানেল। সবটা জুড়লে হয়তো 200 কি 300 কিলোমিটার হবে। তার মধ্যে কোথায় খুঁজবো আমার ছেলেকে? মুক্তিনাথ মুখে কোনো উত্তর না দিয়ে ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে একটা বাদরের খুলি বার করে মাটির ওপরে গড়িয়ে দিয়ে বললেন, পথ দেখাও বাবা মধুমর্কট। খুলিটা হালকা নীল আভায় জ্বলছিল, যেন ফসফরাস মাখানো আছে ওটার গায়ে। আর তাই অন্ধকারের মধ্যেও সেটাকে বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল, যেন একটা ক্ষুদে পুলিশ কুকুর একবার এই দিক একবার ওদিক ঘুরে ফিরে যেন কোনো একটা গন্ধের মতো খুঁজে বেড়াচ্ছে। লক্ষণ দেখে মনে হলো যা খুঁজছিল তা পেয়েও গেল, কারণ হঠাৎই খুলিটা এঁকে বেঁকে গড়াতে গড়াতে গেট পেরিয়ে রাস্তায় নেমে পড়ল। পেছন পেছন ছুটে চললেন মুক্তিনাথ, আর তার পেছন পেছন ভাস্কর সরকার। বলরাম গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, স্যার, গাড়িটা নিয়ে আসবো। চলতে চলতেই তার কথার উত্তর দিলেন ভাস্করবাবু, এখন দরকার নেই, ফোনটা হাতে রেখো, দরকার হলে তোমাকে ডেকে নেব। কিছুক্ষণ থেমে থাকার পর আবার বৃষ্টি নেমেছিল। সেই ছিপছিপ বৃষ্টির ভেতর দিয়েই ভিজতে ভিজতে ওনারা অনুসরণ করে চলেছিলেন বাদরের খুলিটাকে। কখনো ঝোপ, কখনো রাস্তার ধারে জড়ো করে রাখা কাঁচা কয়লার স্তূপ পেরিয়ে গড়িয়ে চলেছিল সেই মন্ত্রপুত খুলি। ভাস্করবাবু মিনিট 10 মধ্যে ঘেমে চান করে গেলেন। তার বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছিল। মুক্তিনাথের মধ্যে কিন্তু বিন্দুমাত্র ক্লান্তির লক্ষণ দেখা যাচ্ছিল না। তার রক্তলাল আলখাল্লা একটা আলেয়ার শিখার মতন অন্ধকারের ঢেউ ভেঙে ছুটে চলেছিল। তাকেও এ জগতের প্রাণী বলে মনে হচ্ছিল না। সেই দিকে তাকিয়ে ভাস্করবাবুর শরীরে একটা কাঁপুনি ছড়িয়ে গেল, একই সঙ্গে একটা ভরসাও। চলতে চলতেই জানগুরু বললেন, আমি না থাকলেও কিন্তু আপনি ওদের খুঁজে পেতেন। আসলে তখন ওরাই আপনাকে খুঁজে নিত। এখন ওরা লুকিয়ে রয়েছে। কেন জানেন? কেন? আমার ভয়ে। ওরা জানে মাটির নিচে আমি ওদের কিছুই করতে পারবো না, ওটা মৃতদের রাজ্য। কিন্তু একবার যদি ওদের মাটির ওপরে পাই, তাহলে দাদুভাইকে আটকে রাখে এমন সাধ্য ওদের নেই। ভাস্করবাবুর মনে পড়ল সে মরার মতন সাদা 3টে মুখ, 3 জোড়া মণিহীন চোখ। তার বিশ্বাস হলো না ওরা কাউকে ভয় পেতে পারে। কিসের জন্যই বা ভয় পাবে? মৃতদের তো আর মৃত্যু ভয় থাকে না। ঠিক তখনই সেই বাদরের খুলিটা একটা ছোট জলার মধ্যে নেমে পড়ল। তারপর জল ছিটোতে ছিটোতে সেই নীলচে আগুনের বল সাঁতরে চলল ওপারে। পুকুরটাকে বেড় দিয়ে ওপারে যেতে যেতে ভাস্করবাবু জিজ্ঞাসা করলেন, ওরাও কি এরকম অদ্ভুত আঘাটা ধরেই চলে গেছে? একবারও রাস্তায় ওঠেনি? চলে গেছে মানে? ওরা তো এখনও যাচ্ছে। ওরা যাচ্ছে মাটির নিচের কয়লা খনির টানেল ধরে।
আর আমার মধুমর্কট সেই টানেলের ওপর দিয়ে ছুটছে। এখন যদি টানেলের ওপরে জল থাকে তো জলের ওপর দিয়েই মধু যাবে, আগুন থাকলে আগুন, ওকে কেউ থামাতে পারবে না। ভাস্করবাবু নিজের পায়ের তলার জমির দিকে তাকালেন। মুক্তিনাথের কথা যদি সত্যি হয় তাহলে ওই মাটিরই অনেক নিচ দিয়ে তার ছেলেকে কাঁধে নিয়ে দৌড়ে চলেছে 3টে মৃতদেহ। ববিন কি বেঁচে আছে আদৌ, নাকি প্রচণ্ড ভয়ে ববিনের ছোট্ট হৃৎপিণ্ডটা জমে বরফ হয়ে গেছে? 3টে মৃতদেহ কি আরেকটা মৃতদেহ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে? হঠাৎ চলতে চলতেই ডুকরে কেঁদে উঠলেন ভাস্করবাবু। কান্না জড়ানো গলায় বললেন, ববিন। ববিন বলে ডাকলেন বেশ কয়েকবার। পাশ থেকে মুক্তিনাথ বললেন, আপনার ছেলে আমাকে প্রায় একটা কুকুরের গল্প বলতো, একটা নেড়ি কুকুর যাকেও রানীগঞ্জে ছেড়ে এসেছে। দাদুভাই প্রাণের চেয়েও ভালোবাসত এই কুকুরটাকে। কুকুরটাকে কেমন দেখতে ছিল বলতে পারেন? নেড়ি কুকুর যেমন হয় তেমনই ছিল, গায়ে মিশকালো লোম, 4টে থাবাই সাদা, মনে হতো যেন মোজা পরে রয়েছে, আর কপাল একটা বড় সাদা লোমের টিপ। আর চোখের মনের রং মনে পড়ছে না। এখন এসব জিজ্ঞেস করছেন কেন বলুন তো? না, আসলে আপনার কান্না শুনে মনে হলো দাদুভাইয়ের মনটা একটু ভালোবাসার দিকে ঘুরিয়ে দেওয়া ভালো, না হলে ওর পক্ষে সহ্য করা সত্যিই মুশকিল। যেভাবে মানুষ কড়াইগুটির খোলা ফাটিয়ে দেয় সেইভাবে যেন কেউ মেঝেটাকে নিচ থেকে চিরে দিয়েছিল। পুরো ব্যাপারটা তো নিঃশব্দে ঘটেছিল যে ববিন প্রথমটায় কিছুই বুঝতে পারেনি। বুঝতে পারল যখন সেই ফাটলের ভেতর থেকে দুটো ঠান্ডা সাদা হাত বেরিয়ে এসে ওর পায়ের গোশ দুটো চেপে ধরে টান মেরে ওকে ফাটলের ভেতরে ঢুকিয়ে নিল। তারপর তো শুধুই নেমে যাওয়া আর নেমে যাওয়া। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে নামতে নামতে ববিন বুঝতে পারছিল যে লোকটা তাকে কাঁধে নিয়ে ঢালু পথ ধরে নামছে। সে স্বপ্নে দেখা বিভৎস লোক 3টের মধ্যে একজন। কেমন করে বুঝলো তা ববিন ঠিক জানে না, তবে স্বপ্নের ভেতরে যে পচা গন্ধটা পেয়েছিল সেই গন্ধটা তখনও তার নাকে এসে লাগছিল। আর সেই লোকটাও থপথপ করে হাঁটছিল। লোকটার দুপাশে আরও 2জন লোক থপথপ করে হাঁটছিল। তাদের দেখতে না পেলেও পায়ের শব্দ পাচ্ছিল ববিন। তারপরেই নিশ্চয়ই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান হওয়ার পর ববিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, দেখেছ, আবার একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছিলাম। কোথায় সেই ডিপ ফ্রিজে রাখা চিংড়ি মাছের মতন সাদা ঠান্ডা লোকগুলো? আমি তো দিব্যি রানীগঞ্জ সাহেববাদ পাড়ার গলিতে ঘুরে বেড়াচ্ছি। গলির আকাশে একটা অদ্ভুত রূপলি রঙের আলো, একটা সবুজ পাথরের মতন সূর্য, হাওয়ায় উড়ে বেড়াচ্ছে নানা রঙের ছোট ছোট কিউব, পিরামিড আর সিলিন্ডার। ববিন কেমন করে যেন জেনে ফেলেছে এগুলোই সাহেববাদ পাড়ার পাখি আর প্রজাপতি। হঠাৎ ববিনের পেছন থেকে ভারী খুশির একটা ডাক ভেসে এলো, ঘেউ ঘেউ করে। ববিন ঘাড় ঘুরিয়ে দেখল মতি তার মুখের দিকে তাকিয়ে এমন প্রবল বেগে ল্যাচটাকে নাড়াচ্ছে যে ল্যাচটা যে কোনো সময় খসে পড়তে পারে। ববিন হাঁটু কেড়ে বসে মতির গলাটা জড়িয়ে ধরল। মতিও লম্বা জিভ বার করে ওর গাল চেটে দিল। গলির দুদিকে ইট বার করা অনেক পুরনো বাড়ি। বাড়িগুলোর একতলায় খুবচি ঘরের সারি। ঘরগুলোতে জানলা নেই। ওখানে যারা থাকে তারা প্রায়ই দরজায় নোংরা মাদুর কিংবা শতরঞ্চি ঝুলিয়ে রাখে। রবিন অনেকবার ভেবেছে ওই ঘরগুলোয় ঢুকে দেখবে ওখানে কারা থাকে, তারা কি করে, কিন্তু ঠিক সাহস পায়নি। মা বলে ছেলে ধরেরা নাকি ওই ঘরগুলোতে চুরি করা ছেলেমেয়েদের লুকিয়ে রাখে। কথাটা নিশ্চয়ই সত্যি নয়। ছেলে ধরেরা এরকম পাড়ার মধ্যে বাস করে না। আজ যখন সুযোগ এসে গেছে তখন একবার ঘরগুলো দেখে এলে হয়। ববিন ডাকল, চল মতি, দেখে আসি। প্রথম ঘরটা একটা লোক পা মেশিনে ঘর ঘর করে রাশি রাশি মশারি বুনে যাচ্ছিল। স্বপ্নের মতন নীল মশারিতে ভরে যাচ্ছিল সেই বিচ্ছিরি ঘরটা। তার পাশের ঘরে একটা মস্ত বড় দুর্গাদ্বীপের শিখায় ফুনল দিয়ে ফু দিচ্ছিল এক শ্যাকরা। নীল আগুনের নিচে তেলাকুচো ফলের মতন লাল হয়ে উঠছিল কার যেন একটা সোনার নাকচাবি। তার পাশের ঘরে একটা শান পাথরের গায়ে ছুরি কাঁচি শান দিচ্ছিল একটা লোক। ঝর্ণার মতন ঝরঝর করে ঝরে পড়ছিল আগুনের ফুলকি। অন্ধকার ঘরগুলোর মধ্যে কত রকমের যে রূপের কারখানা। ববিনের খুব আফসোস হলো, কেন সে আগে এদের দেখেনি। এত দেরি হয়ে গেল এই রূপের কারখানা খুঁজে পেতে। কতটুকুই বা দেখতে পাবে, সময় যে বড় কম। কেন সময় এত কম? কোথায় তাকে চলে যেতে হবে? ববিন ঠিক বুঝতে পারছিল না। শুধু একটা ভোঁতা মন খারাপ তাকে আস্তে আস্তে চেপে ধরছিল। তার চোখের কোণায় জল জমছিল। মনে মনে সে বলছিল, কেন যাবে, এত তাড়াতাড়ি কেন যাবে?
আমার যে কিছুই এখনো দেখা হলো না। ববিন মন খারাপ করে হাঁটছিল। হাঁটতে হাঁটতেই এক একবার তার মনে হচ্ছিল সে যেন হাঁটছে না, তাকে কেউ কাঁধে করে নিয়ে যাচ্ছে। সাহেববাদ পাড়ার রূপলি আকাশটাকে হঠাৎ টুকরো টুকরো অন্ধকার এসে ঢেকে দিচ্ছিল, একটা পচা গন্ধ। কিন্তু মতি তো রয়েছে। মতি নিশ্চয়ই বুঝতে পেরেছিল ববিনের মন খারাপ, বুঝতে পেরেছিল ববিনের ভয়। সে তাই প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে লাফ দিয়ে ডেকে উঠল ঘেউ ঘেউ করে। সঙ্গে সঙ্গে আবার ববিনের পা মাটিতে ফিরে এলো। অন্ধকারের জায়গায় ফিরে এলো রূপলি আকাশ, হাওয়ায় ক্যাডবেরি ফুলের গন্ধ, গাছে গাছে রুবিক কিউবের মতন নানা রঙের চৌকোনো ফুল ফুটেছে। শেষ অবধি মধুমর্কট জ্যান্ত লাশ তিনটের কাছে পৌঁছানোর একটা রাস্তা খুঁজে পেল। শিমুলিয়ার নিস্তারিয়ার সীমানা বরাবর সেই যে নদীটা, সেটা তখনও আগের মতনই ভীম বেগে বয়ে যাচ্ছিল। সেই নদীর ওই শিমুলিয়ার দিকের পারে নদীর চড়ার মধ্যে লুকিয়েছিল একটা বেআইনি খাদান। এই এরিয়ার যদিও যেখানে ইচ্ছে মাটি খুঁড়লে কয়লা পাওয়া যায়, তবু গভর্নমেন্টের আইন ইসিএল ছাড়া সে কয়লার কেউ তুলতেও পারবে না, বিক্রিও করতে পারবে না। তবু অনেকেই তোলে, অনেকেই বিক্রি করে। নাটের গুরু থাকে শম্ভু মাহাতোর মতন হাতে গোনা কয়েকজন ক্রিমিনাল মাফিয়া। তারাই গরিব লোকদের দিয়ে কুয়োর মতন গর্ত খোঁড়ায়। গরিব লোকেরাই সেই গর্তে নেমে গিয়ে কয়লা তুলে আনে। তারপর সাইকেলের পেছনে বাঁধা বস্তায় ভরে সেই কয়লা জমা করে বড় বড় লুকোনো ডিপোতে। নদীর ধারে সাদা বালির চড়ার মাঝখানে ওরকমই একটা কুয়ার মুখ আশেপাশের বালির সঙ্গে মিশেছিল। মধুমর্কট সোজা গিয়ে গর্তটার মুখ দিয়ে নিচে ঝাঁপ দিল। মুক্তিনাথ হয়তো আর ভাস্করবাবুকে অবশ্য লাফিয়ে নামতে হলো না। কুয়োর মুখ থেকে বেশ শক্তপোক্ত শাল কাঠের সিঁড়ি নিচে নেমে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল কয়লা চড়তে ওঠানামার জন্যই সিঁড়িটা বানানো। ওই সিঁড়ি ধরে ওনারা দুজনে নিচে নামলেন। প্রায় 40 ফুট নামার পর ওনারা পায়ের নিচে মাটি পেলেন। মাটি নয়, শক্ত কয়লার লেয়ার। এখান থেকেই সুড়ঙ্গের শুরু। এই সুড়ঙ্গ ইসিএলের মাইন্সের মতন ডিনামাইট ফাটিয়ে বানানো হয়নি, কারণ লোক জানাজানি হয়ে যাবে বলে এইসব চোরা খাদানে ব্লাস্টিংয়ের সুযোগ নেই। এই সুড়ঙ্গ বানিয়েছে কুলিরা, স্রেফ কোদাল আর গাইতির ঘায়ে। সুড়ঙ্গটা সরু আর নিচু। ঘাড় হেট করে ওটার মধ্যে ঢুকবার আগে ভাস্করবাবু একবার মাথা তুলে ওপরের দিকে তাকালেন। অনেক উঁচুতে কুয়োর মুখে এক টুকরো গোল আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি থামা রাতের আকাশ। ওইটুকু আকাশের মধ্যে অসংখ্য তারা ঝলমল করছে। ভাস্করবাবু সেই আকাশ দেখতে দেখতে ভাবলেন, হয়তো এই শেষবার দেখলাম। তারপর তিনি জানগুরুর পেছন পেছন সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কুয়োর মুখে পৌঁছানোর পরেই মুক্তিনাথ বাদরের খুলিটাকে মাটি থেকে কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে ফেলেছিলেন। ভাস্করবাবু বুঝতে পারছিলেন এরপর থেকে জানগুরু যা করবেন সবই নিজের চোখের উপর ভরসা করে। সামনাসামনি লড়াই, সেই লড়াইয়ে আর অলৌকিক চোখের দরকার পড়বে না। সুড়ঙ্গে ঢোকার পরেই মুক্তিনাথ একটা মশাল চালিয়ে নিয়েছিলেন। এত ভয়ের মধ্যেও ভাস্করবাবু যেন তার কয়লা খনিতে কাজ করার অভ্যেসেই বলে ফেলেছিলেন, খোলা আগুন নিয়ে কয়লার খাতে ঢুকবেন? মুক্তিনাথ বললেন, মিথেনের কথা ভাবছেন নাকি? সত্যিই ভাস্করবাবু মিথেনের জন্যই ভয় পাচ্ছিলেন। কয়লা খনির মধ্যে কখনো কখনো মিথেন গ্যাস তৈরি হয়। বাতাসের থেকে ভারী বলে সেই গ্যাস মাটির কাছাকাছি জমে থাকে, আর সামান্য আগুনের ফুলকির ছোঁয়া পেলেই তপ করে জ্বলে ওঠে। ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কার হওয়ার আগে অবধি খনিতে যত লোক কয়লা চাপা পড়ে মারা পড়েছে, তার চেয়ে ঢের বেশি লোক মারা পড়েছে খোলা আগুন নিয়ে অজান্তে মিথেন গ্যাসের ডিপোয় পা ফেলার জন্যে। তিনি জানগুরুর প্রশ্নের উত্তরে বললেন, হ্যাঁ, চিন্তা করবেন না, আমি অনেক দূর থেকে মিথেনের গন্ধ পাই। আমার কাছে টর্চ লাইটও আছে, এখনই জ্বালতে পারতাম, কিন্তু আগুনের কাজ সবসময় টর্চ দিয়ে হয় না, বুঝলেন? ওই দেখুন, ওরা আগুন দেখে কেমন সিটিয়ে যাচ্ছে। কারা? জানগুরুর কথায় ভাস্করবাবু সামনের দিকে তাকালেন। মশালের আলো বড় জোর 10 ফুট দূর অবধি পৌঁছল। তার ওদিক অন্ধকার ক্রমশ ঘন হতে হতে কয়লার কালোর সঙ্গে একাকার হয়ে গেছে। ভাস্করবাবু দেখতে পেলেন সেরকম একটা কোণায় অন্ধকারের 3টে তাল নড়ে চড়ে উঠছে। তার মানে কি ওখানেই বসে আছে বাদল, খোকন আর সমীর? ওখানে কি কোথাও ববিনকে আটকে রেখেছে? ভাবতে না ভাবতেই জানগুরু কি যেন একটা গুঁড়ো মশালের ওপর ছুঁড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে মশালের আগুন রং মশালের মতন চোখ ধাঁধানো সাদা শিখায় জ্বলতে শুরু করলো। এখন আর দেখতে কোনো অসুবিধা নেই। সত্যিই ওর ওই কোণাটায় গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বাদল, খোকন আর সমীর, 3টে জিন্দা লাশ। ওরা মনিহীন চোখ মেলে রেখেছে ভাস্করবাবুর মুখের ওপর।
ওদের মরা মুখের প্রত্যেকটা রেখায় ঘৃণা, ঘৃণা আর ঘৃণা। ওদের মুখ বলছে মৃত্যুর পরে ওরা যে বেঁচে আছে সে শুধুই ওই একটা স্বপ্ন বুকে নিয়ে। ওরা ইঞ্জিনিয়ার ভাস্কর সরকারকে খুন করবে। ভাস্করবাবু ভাবছিলেন, কিন্তু আমার ওপর ওদের এত রাগ কেন? আসল খুন তো করেছিল শম্ভুনাথ। সেই তো ডিনামাইটের স্টিক পাল্টে দিয়েছিল। মৃত্যুর পরও কি ভুল ধারণা থেকে যায়? তারপরেই ভাস্করবাবুর মন চলে গেল অন্য চিন্তায়। ববিন কোথায়? ববিন? বাবা ডাকছে। বাবার কি এখন রানীগঞ্জে থাকার কথা? শিমুলিয়ার অফিস কি আর ছুটি? না, বাবা আবার ডাকছে। বাবারই গলা, কোনো ভুল নেই। ইচ্ছে করছে না, তবু যেতেই হবে। চল মতি, জলদি দৌড়ো, না হলে ভীষণ বকুনি খাবো। ওরা বোধহয় ববিনকে নিজেদের শরীরের আড়ালে কোথাও একটা শুয়ে রেখেছে। জানে ববিন যতক্ষণ ওদের খপ্পরে আছে ততক্ষণ জানগুরু ওদের কিচ্ছু করতে পারবে না। এক সময় না এক সময় ভাস্করবাবুকে ছেলে ফিরে পাওয়ার জন্য এগিয়ে যেতে হবেই। আর তখনই হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার ঘটল। বাদলদের মৃতদেহের পেছন থেকে ববিন লাফ মেরে বেরিয়ে এলো। তারপর চেষ্টা করলো ওদের পাশ কাটিয়ে সামনের দিকে ছুটে আসতে, কিন্তু পারবে কেন? একটা হাত সেটা বাদলের হাতে পারে, কিংবা সমীরের, ছিটকে গিয়ে ববিনের গলাটা টিপে ধরল। খোকনকে অনেকক্ষণ থেকেই দেখা যাচ্ছিল না। মতি রে, দেখ, গলায় মশারির দড়ির ফাঁস লেগে গেছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে রে মতি। কি করি বলতো? চেষ্টা করবো ফাঁসটা ছিঁড়ে ফেলতে। দেখি তাহলে। চল এইবার যাই। ভাস্করবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ববি, 10 বছরের রোগা প্যাংলা ববিন, দুটো ছোট্ট হাতে চার দিয়ে গলার ওপর থেকে ওই জিন্দা লাশের হাতের মুঠো খুলে ফেলল। এর পেছনে মুক্তিনাথের ম্যাজিক নেই তো? ভাস্করবাবু ববিনের দিকে এগোতে এগোতেও একবার চট করে ঘাড় ঘুরিয়ে মুক্তিনাথকে দেখে নিলেন। দেখলেন ওনার চোখ দুটো শক্ত করে বোঝা, মুখ ঘামে ভেসে যাচ্ছে। মশালের হাতলের ওপর ডান হাতটা এত জোরে চেপে বসেছে যে মনে হচ্ছে আগুলের হাড়গুলো মাংস চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। জানগুরু কি তাহলে নিজের শক্তি ববিনের শরীরে সঞ্চারিত করছেন? খনির মেঝেতে দাঁড়িয়ে ববিনের সম্মোহন কেটে গেল। ভ্যাপসা গরম, অন্ধকার, পচা গন্ধ আর সর্বোপরি পেছন পেছন ছুটে আসা দুটো মৃতদেহ ববিনকে ভয়ে পাগল করে দিল। সে দৌড়তে গিয়ে আছাড় খেয়ে পড়ল। তারপর এদের হাত থেকে বাঁচবার জন্যে ডানা ভাঙা পাখির মতন মেঝের ওপর দিয়ে শরীরটাকে হিচড়োতে হিচড়োতে এগিয়ে এলো বাবার দিকে। ভাস্করবাবু দৌড়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে উল্টো দিকে দৌড়লেন। পেছন পেছন মুক্তিনাথ। বেরোবার মুখে সেই সিঁড়ি লাগানো কুয়োটার কাছে পৌঁছে ভাস্করবাবুর মনে হলো তিনি এইবার নিশ্চিত অজ্ঞান হয়ে যাবেন, কারণ কাঠের সিঁড়িটা আগলে দাঁড়িয়ে আছেন 3 মৃতদেহর একটি। খোকনই সম্ভবত। নিশ্চয়ই সুড়ঙ্গের পেছন দিক থেকে বেরিয়ে আসা কোনো একটা শাখা সুড়ঙ্গ দিয়ে ও আগেই পৌঁছে গেছে সিঁড়ির মুখে। মুক্তিনাথের মুখটা ওই প্রথম ফ্যাকাশে লাগছিল। তিনি ভাস্করবাবুর হাত টান দিয়ে বললেন, ওদিকে নয়, এদিকে আসুন। ঘন অন্ধকারের মধ্যে মুক্তিনাথ কেমন করে যে কয়লার দেয়ালের গায়ে অন্য একটা সুড়ঙ্গের মুখ খুঁজে পেলেন ভেবেই পাচ্ছিলেন না ভাস্করবাবু। তবু পেছনে ছুটে আসা অন্য দুটো লাশের হাত থেকে বাঁচবার জন্য ববিনকে কোলে জড়িয়ে নিয়ে ওই সুড়ঙ্গটাতেই ঢুকে পড়লেন। সুড়ঙ্গের মুখটা বড়জোর 3 ফুট উঁচু, ফলে কোমর বাঁকিয়ে ঢুকতে হলো। কিন্তু সেই একটা কারণে আটকে গেল বাদল, সমীর আর খোকনের জিন্দা লাশ। দেখা গেল মৃতর আড়ষ্টতা ওদের শরীরকে জড়িয়ে ধরেছে। ওরা কোমর ভাঁজ করে ওই নিচু সুড়ঙ্গে ঢুকতে পারছিল না। কিছুক্ষণের নিশ্চিন্ততা, কিছুক্ষণের আয়ু, কিন্তু বেশিক্ষণের নয়। সুড়ঙ্গে ঢুকতে না পেরে ওরা যা করছিল সেটা অকল্পনীয়। খালি 2 হাত দিয়ে টেনে দেয়াল থেকে বড় বড় পাথুরে কয়লার চাঙড় ছাড়িয়ে নিয়ে মেঝেতে আছড়ে ফেলছিল। 3 ফুটের সুড়ঙ্গমুখ ইতিমধ্যেই লম্বায় আরও 1 ফুট বেড়ে গিয়েছিল। বড়জোর মিনিট 5 বাদে ওরা মাথা সোজা রেখেই ভেতরে ঢুকে আসতে পারবে। ভাস্করবাবু একটা দেয়ালে হেলান দিয়ে একটু দম নিচ্ছিলেন, কিন্তু আর দেরি করা যাবে না। নিভু নিভু মশালটা হাতে তুলে নিয়ে মুক্তিনাথ তাকে ডাকলেন, চলুন। কোথায় যাব? ববিনকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন ভাস্করবাবু। সামনে এগিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। এই সুড়ঙ্গগুলো অনেক সময় ঢালু হয়ে মাটির উপরে পৌঁছে যায়। কয়লা তোলার সহজ রাস্তা আর কি। যদি তাই হয় তাহলে তো বেঁচে গেলাম। মাটির ওপর একবার যদি উঠতে পারি তাহলে ওরা আমার সঙ্গে এবার পেরে উঠবে না। কিন্তু অন্ধকারের জীবদের সঙ্গে অন্ধকারের মধ্যে টক্কর নেওয়া খুব কঠিন, খুব কঠিন। ঠিক সেই সময় সুড়ঙ্গের মুখের কাছ থেকে একটা বুক কাঁপিয়ে দেওয়া শব্দ ভেসে এলো। তার মানে খুব বড় একটা চাঙড় ওরা ভেঙে ফেলেছে।
একটু বাদেই পাতালের নিস্তব্ধতা ভেঙে মেঝে জমে থাকা জলের মধ্যে দিয়ে 3 জোড়া পায়ের এগিয়ে আসার ছপছপ শব্দ শোনা গেল। আর কোনো কথা না বলে ভাস্করবাবু আর মুক্তিনাথ সামনের দিকে দৌড়তে শুরু করলেন। মুক্তিনাথের হাতের মশালের জোর কমে আসছিল বলে ওনারা বারবার হোঁচট খাচ্ছিলেন। মুক্তিনাথ তো একবার শটান মুখ থুবড়ে পড়েই গেলেন মেঝের ওপরে। তারপর হাত থেকে ছিটকে যাওয়া মশালটাকে তুলে নিতে নিতে আক্ষেপের সুরে বললেন, আরও একটা মশাল সঙ্গে না এনে ভুল করেছি, এটার তেল তো ফুরিয়ে এলো বলে। ভাস্করবাবুও ভেবে পাচ্ছিলেন না মশাল নিভে গেল কি করে। কয়লাখনের নিচে যে অন্ধকার তার সঙ্গে অন্য কোনো অন্ধকারের তুলনা হয় না। ওনারা তো অন্ধ হয়ে যাবেন, কিন্তু দেখতে পাবে যাদের চোখের মনি নেই সেই মৃতদেহগুলো। মুক্তিনাথ হঠাৎ কুকুরের মতন বাতাস শুকতে শুরু করলেন। ভগবান আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই আপনার কোলের ওই শিশুটির জন্যই তিনি আমাদের রক্ষা করছেন। এদিকে আসুন সরকার সাহেব, আর দেরি করবেন না। আরও একটা শাখা সুরঙ্গের উল্টো দিকের দেয়াল থেকে বেরিয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। মুক্তিনাথ ভাস্করবাবুর পিঠে একটা ঠেলা দিয়ে বললেন, দৌড়ন, এই সুরঙ্গটা ধরে দৌড়ন। যতক্ষণ দেয়ালে গিয়ে ধাক্কা না খাচ্ছেন ততক্ষণ থামবেন না। যা বললাম মনে রাখবেন, শেষ মাথায় না পৌঁছিয়ে থামবেন না। নতুন সুরঙ্গের মধ্যে পা বাড়িয়েও ভাস্করবাবু থমকে গেলেন। বললেন, আপনি আসবেন না? আসছি আমি। এই নিন টর্চটা হাতে রাখুন, না হলে হোঁচট খেয়ে পড়বেন। এক হাতে জ্বলন্ত টর্চ আর অন্য হাতে ববিনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভাস্করবাবু নতুন সুরঙ্গটার মধ্যে ঢুকে পড়লেন। সুরঙ্গটার অন্য প্রান্ত লক্ষ্য করে যতটা জোরে পারেন পা চালালেন। তিনি আশা করছিলেন জানগুরু কোনোভাবে ওই 3টে চিন্তালাশকে সুরঙ্গের মুখে রুখে দেবেন। সেজন্যই বোধহয় তিনি সুরঙ্গের মুখে দাঁড়িয়ে রইলেন, কিন্তু বাস্তবে তা হলো না। কিছুটা যাওয়ার পর ভাস্করবাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন বাদল, সমীর আর খোকনের 15 বছরের পুরনো লাশ 3টে তার পেছন পেছন সুরঙ্গে ঢুকে এলো। সুরঙ্গের মুখে জানগুরু নির্বিকার মুখে দাঁড়িয়ে রইলেন। লাশ 3টে ওনার দিকে ফিরেও চাইল না। উনি ওদের আটকাবার কোনো চেষ্টাই করলেন না। প্রায় 1 কিলোমিটার দৌড়ানোর পর তার সামনে রাস্তা বন্ধ হয়ে গেল। মেঝেতে জমে থাকা জলের ওপর ছপ ছপ আওয়াজটা হয়েই চলেছিল। ধীর মন্থর গতিতে লাশ 3টে এগিয়ে আসছে। 1 কিলোমিটার পথ পেরোতে ওদের কত সময় লাগবে? 30 মিনিট, 45 মিনিট বড়জোর। ভাস্করবাবু বুঝতে পারছিলেন তার 2 হাতের মধ্যে ববিন চড়ুই পাখির ছানার মতন থরথর করে কাঁপছে। নীরের দেয়ালের গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে ভাস্করবাবু উঁচু গলায় চিৎকার করে বললেন, এজন্যই তাহলে আপনার এত উদ্বেগ জানগুরু? কিন্তু কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আমাকে চিনতে পারেননি তাই না সরকার সাহেব? আপনি? আমাদের আগে দেখা হয়েছিল? হয়েছিল বই কি। 15 বছর আগে আপনি আমার বাড়িতে এলেন, ক্ষমা চাইলেন আমার ছেলের মৃত্যুর জন্যে, চোখের জল ফেললেন, মনে পড়ছে না? একদম ঠিক ধরেছেন সাহেব, আমি খোকনের বাবা। দেখুন আমার খোকন কেমন টলমলো পায়ে আপনার দিকে এগিয়ে যাচ্ছে, সঙ্গে ওর 2 বন্ধুও রয়েছে। মনে আছে? মনে আছে সাহেব, আমি সেদিনই আপনাকে বলেছিলাম চিন্তা করবেন না, ওরা আবার ফিরে আসবে। আবার ফিরে এসেছে। কিন্তু ওরা বেঁচে উঠল কেমন করে? আমি জানগুরু, আমি মরা বাঁচাতে পারি। ছেলের মৃত্যু সহ্য করতে পারছিলাম না, তাই যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন গভীর রাতে যেখানে ওদের মাথার উপর ধস নেমেছিল সেই মাটির উপরে গিয়ে দাঁড়ালাম। ডেকে আনলাম আকাশের বিদ্যুৎ আর পাথরের বিষকে। ওদের শরীরগুলোকে দম দেওয়া পুতুলের মতন চালু করে দিলাম। সেই দিন থেকে ওরা আমার হাতের পুতুল, আদরের পুতুল আমার। 15 বছর ধরে ওরা মাইলের পর মাইল অন্ধকার টানেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি ভাবতেও পারিনি আপনি সত্যি আবার কোনো দিন এই এরিয়ায় ফিরে আসবেন। দোহাই আপনার জানগুরু, যদি আপনার হাতের পুতুলই হয় তাহলে ওদের থামান, ওদের বোঝান, ওদের মৃত্যুর জন্য আমি দায়ী নই। তা যে আর হয় না সরকার সাহেব। আপনি যে আমার দাওয়ায় বসে কাঁদতে কাঁদতে আপনার চোখের জল মোছা রুমালটা ফেলে গিয়েছিলেন, সে কথা বোধহয় আপনার মনে নেই। সেই রুমাল আমি প্রথম দিনই ওদের হাতে তুলে দিয়ে বলেছিলাম, যতদিন এই লোকটাকে মারতে পারছিস ততদিন তোরা ঘুমোস না। এই লোকটা তোদের চারদিকে বোমা বেঁধে দিয়ে নিজে পালিয়েছিল। কিন্তু সে কথা তো সত্যি নয়, সকলেই জানে শম্ভুনাথ হাসদা ওদের মেরেছিল। সে কথা জানার পরে আমিও তো শম্ভুনাথকে ছাড়িনি, আমি ওকে মাঠের উপর 20 বাণ মেরেছিলাম। আপনারা ভেবেছিলেন বুঝি সাপে কেটেছে,
কিন্তু সত্যি কথাটা জানতে জানতে তো 1 সপ্তাহের বেশি পেরিয়ে গিয়েছিল। ততদিনে তো আমি খোকন, সমীর আর বাদলের হাতে আপনার ডেথ ওয়ারেন্ট তুলে দিয়েছিলাম। সে ওয়ারেন্ট ফেরানোর মন্ত্র আমার জানা নেই সরকার সাহেব। তাহলে কি এইভাবে মরব? আমার নিষ্পাপ ছেলেটা এমন বিভৎসভাবে মরবে? ও তো কিছুই জানে না, ওর কি দোষ? জানগুরু এগিয়ে আসছেন, কিন্তু কেন? উনি কি কাছ থেকে দেখতে চান কেমন করে 3টে জিন্দা লাশ ভাস্করবাবু আর ববিনের মুন্ডুগুলো ঘাড়ের ওপর থেকে টান মেরে ছিঁড়ে ফেলে? উনি কি রিলিজ করতে চাইছেন সেই নরকীয় দৃশ্য? প্রচণ্ড ঘৃণায় ভাস্করবাবু মেঝের উপরে থুতু ফেললেন। তারপর চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগলেন ক্রমশ কাছে এগিয়ে আসা 3 জোড়া পায়ের আওয়াজ। ভাস্করবাবু কানের আন্দাজে বুঝতে পারছিলেন বাদলদের সঙ্গে তার ব্যবধান আর 200 মিটারও নয়। তবে জানগুরুর হাতে ধরে থাকা মশালটাকে তিনি নিজের চোখেই দেখতে পাচ্ছিলেন। এখন জানগুরু চলে এসেছেন ওদের 100 মিটার পেছনে। কি করতে চান উনি? সরকার সাহেব, আপনাকে যেমন বলেছিলাম একদম দেয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়ে আছেন তো? তাহলে এবার ঘুরে যান, দেয়ালের দিকে ঘুরে যান। দাদু ভাইকে বুকের মধ্যে জড়িয়ে রাখুন, খবরদার এদিকে ফিরবেন না। কি যেন ছিল মুক্তিনাথের সেই নির্দেশের মধ্যে। ভাস্করবাবু সঙ্গে সঙ্গে দেয়ালের দিকে ঘুরে গেলেন। অবশ্য তার আগেই তিনি চোখের কোণ দিয়ে দেখে নিয়েছেন এক আশ্চর্য দৃশ্য। জানগুরুর হাতে সেই জ্বলন্ত মশাল হাওয়ার মধ্যে একটা বাঘ খেয়ে উড়ে আসছে 3টা জিন্দা লাশের দিকে। ওরা বোধহয় কিছু বুঝতে পেরেছিল। মণিহীন চোখগুলো তুলে তাই তাকিয়েছিল ওপর থেকে নেমে আসা মশালের দিকে। মশালটা মাটি ছোঁয়ার পর খুব বড় কোনো বিস্ফোরণ ঘটল না, শুধু মৃতদেহ 3টের পায়ের কাছে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, যেন একটা আগুনের সুইমিং পুল, যার মাঝখানে দাঁড়িয়ে ওরা 3 জন কিছুক্ষণ দুহাত তুলে লাফালাফি করল। তারপর আস্তে আস্তে আগুনের মধ্যেই ডুবে গেল বাদল, সমীর আর খোকন। পোড়া গন্ধে ভরে গেল সুরঙ্গ। দেয়ালের দিক থেকে মুখ ঘুরিয়ে তাড়ালেন ভাস্করবাবু। ভয়ে ভয়ে তাকালেন নিভে যাওয়া অগ্নিকুণ্ডের দিকে। তারপর কুণ্ডের ওদিকে দাঁড়িয়ে থাকা মুক্তিনাথকে জিজ্ঞাসা করলেন, মিথেন? এখানে মেঝের ওপর মিথেন জমেছিল? আপনি বুঝতে পেরেছিলেন, তাই না? অনুমান সঠিক। ওই জায়গাটা সাবধানে পেরিয়ে চলে আসুন, এবার আমাদের ফিরতে হবে। কুয়োর নিচে দাঁড়িয়ে আবার ওপরের দিকে তাকালেন ভাস্করবাবু। এখনও দেখা যাচ্ছে সেই এক টুকরো গোল আকাশ, তবে সেই আকাশে এখন তারা নেই। বেনেবউ পাখির বুকের পালকের মতন ভোরের নরম হলুদ আলোয় ভরে আছে। কাঠের সিঁড়ি বেয়ে বাইরে এসে এতক্ষণ বাদে ববিনকে কোল থেকে চারার সাদা বালির ওপর নামিয়ে দিলেন ভাস্করবাবু। ববিন মাটিতে পা রেখেই প্রশ্ন করল, দাদু কই? এই যে দাদু ভাই, আমি এসে গেছি। বা হাতে সিঁড়ির কাঠামো ধরে কুয়োর ভেতর থেকে বাইরে মাটিতে নেমে এলেন মুক্তিনাথ মাহাতো। ভাস্করবাবু দেখলেন তিনি ডান হাতের মুঠোর মধ্যে কি যেন শক্ত করে ধরে রেখেছেন। আপনার হাতে কি? ছেলের অস্থি আর ভস্ম নিয়ে এলাম সাহেব। এ জিনিসের যে কি ভয়ঙ্কর ওজন তা যেন কোনো বাবাকে বুঝতে না হয়। তবে মৃত্যুর 15 বছর পর আজ খোকনের সৎকার হবে সাহেব, সৎকার হবে। আপনার পকেটে মোবাইলটা রয়েছে তো? তাহলে বলরামকে ডেকে নিয়ে রওনা হয়ে যান, ভোর হয়ে গেছে। আর বেশি দেরি করলে মা ঠাকুরনকে ঘরে আটকে রাখা যাবে না। আর আপনি? আমি। একবার ডান হাতের মুঠোর দিকে তাকালেন জানগুরু। তারপর ববিন শুনতে না পাই এইভাবে ফিসফিস করে বললেন, আমি এখন ছেলের এই অস্থিভস্মটুকু ওই নদীর জলে বিসর্জন দিতে যাব সাহেব। এক অদ্ভুত কায়দায় বিসর্জন দেব বলে ঠিক করেছি। হাতের মুঠোয় এই ছাইটুকু ধরে বুক জল, গলা জল, তারপর আরও গভীরে নেমে যাব, আর উঠব না।